জখ কথাটির সাথে কম বেশি সবাই পরিচিত। বাংলায় বিভিন্ন লেখকের গল্পে এই জখের উল্লেখ আমরা পেয়ে থাকি। কিন্তু জখ আসলে কি, কিভাবেই বা এই জখের উৎপত্তি? প্রধানত গ্রাম বাংলায় এবং বিভিন্ন উপকথায় এই জখ এবং তার রক্ষাকৃত গুপ্তধনের মতবাদ প্রচলিত থাকলেও দূর দূরান্তে জখের রহস্য আজও আমাদের হাতছানি দেয়। চলুন জানা যাক জখ আসলে কি। আগেকার দিনে রাজরাজারা তাদের বিপুল ধনরাশি সুরক্ষিত রাখার জন্য কোনো উপায় না পেয়ে মাটির নিচে তাদের বিপুল সম্পত্তি পুঁতে রাখত। কিন্তু এই সম্পদ রক্ষা করবে কে? তাই প্রয়োজন হতো একটি বাচ্চা ছেলের, যার গায়ের রং হতো কুচকুচে কালো। তাকে অধিকাংশ সময় মা বাবার অসাবধানতায় চুরি করে আনা হতো। তারপর কোনো এক গোপন স্থানে, প্রধানত মাটির নিচেই, তার পছন্দ মতো খাবার দাবার এবং বিপুল পরিমাণ ধনরাশি দিয়ে একটি মাটির প্রদীপ জ্বালিয়ে জায়গাটিকে বন্ধ করে দেওয়া হতো চিরদিনের মতো। বাচ্চাটি তার পছন্দের খাবার খেলনা নিয়ে খেলতে খেলতে এতটাই ব্যস্ত থাকতো যে সে কিছুই টের পেত না। একসময় প্রদীপের তেল ফুরিয়ে গিয়ে প্রদীপ নিভে গেলে বদ্ধ জায়গার অক্সিজেন ক্রমেই কমে আসত। অন্ধকারে সেই বাচ্চাটা ভয়ে কাঁদতে শুরু করে ক্রমে কান্নার আওয়াজ ক্ষীণ হতে হতে চিরকালের মতো স্তব্ধ হয়ে যেত। আর সেই বাচ্চার আত্মা নাকি চিরকাল জখ হয়ে রাজার ওই বিপুল পরিমাণ ধনরাশি পাহারা দিত একা অনন্ত অন্ধকারে। বেশিরভাগ ক্ষেত্রে প্রাসাদের কোনো গোপন সুড়ঙ্গে বা পুকুরের মধ্যে নির্মিত কোনো গোপন কক্ষে জখ ও তার ধনরাশি লুকানোর চল ছিল। যাই হোক, এবার আসল গল্প শোনা যাক, যেখানে রয়েছে গ্রাম বাংলার সবুজের আড়ালে এক বহু পুরনো প্রতিশোধ, ওরফে জখের প্রতিশোধ। নমস্কার। বাংলা সাহিত্যের নানান স্বাদের গল্প আপনাদের সামনে তুলে ধরতে আমরা অব্যক্ত অডিও স্টোরিজ আবার ফিরে এসেছি আপনাদের সামনে। আজকের আমাদের গল্প জখের প্রতিশোধ আরম্ভ পর্ব। গল্পটি দুটি পর্বে আপনাদের সামনে আমরা তুলে ধরব। তথাকথিত বিভিন্ন অভিযান কাহিনী এবং গ্রাম বাংলার শ্রুতি কাহিনীতে আমরা জখের উল্লেখ পেয়ে থাকি। আজ আপনাদের সামনে তুলে ধরছি লেখক তারকনাথ রায়ের দৃষ্টিভঙ্গিতে এক জখ এবং তার প্রতিশোধের গল্প, যার আড়ালে রয়েছে তিন তরুণের দুর্ধর্ষ রোমাঞ্চকর অভিযান। লেখক তারকনাথ রায়ের জন্ম 1898 সালে হুগলি জেলার আরামবাগ শহরে। বর্তমানে বিএড করছেন। তার গল্প দেবী মরিচিক কণ্ঠ ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত এবং জনপ্রিয়। কর্ণের কবচ নামে একটি গল্প খুব শীঘ্রই খোয়াই প্রকাশনী থেকে বই আকারে প্রকাশিত হতে চলেছে। আজকের গল্পের সূত্রধার ও গল্প পাঠে আমি অভিজিৎ। গল্পের প্রধান চরিত্রে সৌম্যদীপ, সৌভিক এবং কাহন। শুরু হচ্ছে এক রোমাঞ্চকর হরর অভিযান কাহিনী জখের প্রতিশোধ আরম্ভ পর্ব। জখের রহস্যের উত্তর মিলবে এবার। সবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে চন্দনের। সামনে একটা মস্ত লম্বা ছুটি। পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই সেই একই রুটিন চলেছে বেশ কয়েকদিন ধরে। বেলা 10টার আগে তো ঘুমই ভাঙত না ছেলেটার। তারপর হালকা কিছু খেয়ে কম্পিউটার গেমস নিয়ে বসা, আবার দুপুরে খাবার পর লম্বা একটা ভাত ঘুম। বিকেলে উঠেই বন্ধুদের সঙ্গে আড্ডা, নয়তো কোনো দিন ঘুরতে বেরোনো। ফিরতে ফিরতে সেই রাত হয়ে যেত। চন্দনের বাবা মাও এই কটা দিনের জন্য আর এ নিয়ে আপত্তি করতেন না, কারণ তারা জানতেন কিছুদিন পরেই তো তাদের ছেলেকে ভবিষ্যতে জীবন যুদ্ধে নামতে হবে। তখন আর নিঃশ্বাস ফেলার সময় পাবে না। তার চেয়ে এ কটা দিন কাটিয়ে নিক নিজের মতো করে। বেশ কিছুদিন এভাবে যাবার পর জীবনটা যেন একঘেয়ে হয়ে উঠল চন্দনের। সেই একই রুটিন, খাওয়া ঘুম খাওয়া। মাঝখান থেকে বন্ধু বান্ধব প্রত্যেকেই হয় কোথাও বেড়াতে চলে যাচ্ছে, নয়তো কোনো আত্মীয়র বাড়িতে ঘুরতে যাচ্ছে। বেচারা চন্দন মাঝখান থেকে একা হয়ে পড়েছে। সেদিন রাতে খেতে বসে চন্দন বলল,
মা, বন্ধুরা সবাই বেড়াতে যাচ্ছে, আমরা কোথাও একটা গেলে হয় না? চলো না, 2-3 দিন কোথাও একটা থেকে ঘুরে আসি। বাবা, তুমি 2-1 দিন ছুটি নাও না অফিস থেকে। অমনি নীলা চেঁচিয়ে উঠল, আমার যে সামনে পরীক্ষা, আমি এই সময় কোথাও বেরোতে পারবো না। নীলা চন্দনের দিদি, কলেজে পড়ে, এবছর 3rd সেমিস্টারের পরীক্ষা দেবে। চন্দন একটু ভেবে বলল, ঠিক আছে, নীলু মাসি তো আছেই, ও রান্নাবান্না সবই করে, তুই একা থাকতেই পারিস, আমি মা বাবা ঘুরে আসি না। নীলা ভাইকে ভেংচি কেটে বলল, আমাকে রেখে ঘুরতে যাওয়ার খুব শখ না? ও সব হচ্ছে না, আমার পরীক্ষা শেষ হবে তবেই সবাই মিলে একসাথে যাব। খুব রাগ হচ্ছিল চন্দনের, ইচ্ছা হচ্ছিল নীলার চুলের ঝুঁটিটা ধরে আচ্ছা করে নাড়িয়ে দিতে, কিন্তু বাবা মা সামনে থাকায় ইচ্ছাটা দমিয়ে রাখতে হলো ছোট্ট ভাইটাকে। মা, সব বন্ধুরা ঘুরতে যাচ্ছে, আমি একমাত্র যে বাড়িতে বসে আছি, আবার কিছুদিন পরেই তো কলেজ ভর্তি তোড়জোড় শুরু হয়ে যাবে। আর বাবা, ভালো লাগে এভাবে। ধুর, আমি আর খাবোই না, তোমরাই খাও। আমি তো কেউ নই তোমাদের, দিদি সব, ওর কথাতেই কথা, আমি থাকবোই না এখানে, আর বাইরের কোথাও একটা কলেজে ভর্তি হব, আর বাড়ি আসবো না। চন্দন এরপর অভিমানে খাবার ফেলে রেখে নিজের ঘরে চলে এলো। খানিক বাদে বাবা মা দুজনেই ওর ঘরে এসে পাশে বসল। মা ওর মাথায় হাত বোলাতে বোলাতে বলল, সোনা ছেলে আমার এভাবে রাগ করে? দিদির সামনে যে পরীক্ষা, তার উপর একা মেয়েকে বাড়িতে রেখে আমরা সবাই চলে যেতে পারি? যা দিনকাল পড়েছে, যদি ভালো মন্দ কিছু একটা হয়ে যায়, রাগ করে না। রাগ এখনো কমেনি চন্দনের, তাই মায়ের দিকে না তাকিয়েই বলল, হ্যাঁ, আমি তো কেউ নই তোমাদের, দিদির জন্যই সবসময় খেয়াল করো, আমার কথা কেউ ভাবেই না। আচ্ছা, তাহলে তুই এক কাজ কর, মামা বাড়িতে গিয়ে কয়েকদিন ঘুরে আয়। মামার বাড়ির নাম শুনেই মেজাজটা আরও খারাপ হয়ে যায় চন্দনের। শ্রীরামপুরে তার মামার বাড়ি। মামার বাড়ি নাম হলেও চন্দনের কোনো মামা নেই। বাবা মায়ের একমাত্র সন্তান ছিল চন্দনের মা, আর মামার বাড়ির প্রতি ছোট থেকেই বিমুখ সে। না আছে চেনা জানা কেউ যার সাথে একটু গল্প করবে বা খেলবে। থাকার মধ্যে আছে দাদু দিদিমা, ওদের সাথে মাঝে মাঝে সময় কাটাতে ভালো লাগে, তবে সব সময় কি পারা যায়? তাছাড়া চন্দন গেলে ওকে নিয়ে ওদের ব্যস্ততা বেড়ে যাবে, খাটুনি বেড়ে যাবে, যেটা চন্দন একদমই চায় না। তার মন এখন খোলা আকাশে পাখনা মেলে উঠতে চায়। অবশেষে বাবা বলল, তাহলে তুই বরং গ্রামের বাড়ি থেকে ঘুরে আয় কয়েকদিনের জন্য, বেশ খোলামেলা পরিবেশ, দাদুও তো আছে, আর ওখানে গিয়ে দেখবি অনেক বন্ধু বান্ধবও জুটে যাবে। কথাটা শোনা মাত্র চন্দন লাফিয়ে উঠল। হ্যাঁ, সত্যি বলছো তুমি? হ্যাঁ রে বাবা, সত্যি। তুই জিনিসপত্র গুছিয়ে এনে যা, আমি কাল অফিস যাওয়ার সময় তোকে হাওড়ায় ট্রেনে তুলে দিয়ে আসবো। তোর দাদুকে ফোন করে বলে দিচ্ছি আমি, তোকে স্টেশন থেকে এসে নিয়ে যাবে। আর একা একা যেতে পারবি তো? আমি এত বড় হয়ে গেছি, এটুকু পারবো না? খুব পারবো। এবার মা মুচকি হেসে জিজ্ঞাসা করল, কি এবার খুশি তো? খুব খুব খুশি। আচ্ছা, তাহলে এবার ঘুমিয়ে পড় দেখি, কাল সকাল সকাল উঠে রেডি হতে হবে তো। এই বলে ওরা লাইটটা অফ করে দরজা বন্ধ করে দিয়ে চলে গেল। মা বলে গেল বটে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে, তবে উত্তেজনার চোটে চন্দনের যেন আর ঘুমই আসতে চায় না। চন্দনের গ্রামের বাড়ি হুগলি জেলার এক গ্রামে। এককালে তার দাদু ওই অঞ্চলের জমিদার ছিলেন। ওই এলাকার এক ডাকে সকলে তার দাদুকে চেনে। তার জ্ঞানে বার দুয়েক দেশের বাড়ি গেছে সে, একবার ঠাকুমা মারা যেতে আর একবার ঠাকুমার বার্ষিকীতে। চন্দনের বাবাকে ওর দাদু ছোটবেলায় কলকাতার এক বোর্ডিং স্কুলে ভর্তি করে দেন। তারপর এখানেই কলেজে পড়াশোনা, চাকরি, আর তারপর বাড়ি কিনে পাকাপাকিভাবে এখানেই থাকা শুরু। শেষবার যখন ওর বাবা দেশের বাড়ি যায় ঠাকুমার বার্ষিকের সময়, তখন দাদুকে অনেক করে মা বাবা সকলে ওদের সঙ্গে কলকাতায় চলে আসবার জন্য জোরাজুরি করেছিল, কিন্তু দাদু রাজি হয়নি। বলেছিল, আমি তোদের সাথে চলে গেলে এ ঘর বাড়ি, জমি জায়গা, পুকুর কে দেখাশোনা করবে বল? আর তাছাড়া ছোট থেকে এখানে বড় হয়েছি, এই জায়গা ছেড়ে ওই ইট পাথরের শহরে আমার দম বন্ধ হয়ে
যাবে রে। তোরা তো আছিস, কোনো বিপদ আপদ হলে আসিস, আর কিচ্ছু চাই না। পুরনো কথাগুলো ভাবতে ভাবতে একে একে মনে পড়ল বিশাল দোতলা বাড়িটা, সামনে বাগান এবং বাড়ির সেই বিখ্যাত দামোদর মন্দির। স্মৃতির ভিড়ে কখন যে সে ঘুমিয়ে পড়েছে তা তার নিজেরই খেয়াল নেই। অন্যদিন 9টার আগে যে ছেলের ঘুমই ভাঙত না, আজ হঠাৎ ভোর 5টা থেকে উঠেই সারা ঘরে হুলস্থুল বাঁধিয়ে ফেলেছে গ্রামের বাড়ি যাবার আনন্দে। পছন্দের জামা কাপড়টা কোথায়, মোবাইলের পাওয়ার ব্যাঙ্কটা কোথায়, জুতোগুলো কোথায়, এই বলে মা বাবাকে একেবারে অতিষ্ঠ করে তুলেছে। অবশেষে সব গোছগাছ সেরে ঠিক 8টার সময় বেরিয়ে পড়ল সে। এদিকে দিদির পিছনে লাগার অভ্যাস চন্দনের চিরকালের, যাবার সময়ও তার ব্যতিক্রম হলো না। এই যে শাকচুন্নি, চললাম। তোর দ্বারা আর পরীক্ষায় পাশ হবে না, শুধু শুধু বাইরের ঘুরতে যাওয়াটা মাটি হলো। মা, ও মা, দেখছো তো কেমন করছে হনুমানটা, ছাগল কোথাকার একটা। উফ, তোরা এবার থামবি? ততক্ষণে বাইরে থেকে বাবার ডাক শোনা যাচ্ছে। কই রে, তাড়াতাড়ি আয়, নইলে যে ট্রেন পাবি না, আর যেতে অনেক দেরি হয়ে যাবে। কি যে করে ছেলেটা। যাই বলে চন্দন মাকে প্রণাম করে বেরিয়ে পড়ল। হাওড়া স্টেশনে এসে যথারীতি ট্রেনে চেপে পড়ল চন্দন। দেখো, গ্রামে যাচ্ছ, দাদুর কাছ থেকে কোনো রকম যেন নালিশ আমি শুনতে না পাই, আর দাদুকে একদম বেশি জ্বালাবে না, বুঝতে পেরেছ? আর দাদুর অনুমতি না নিয়ে এক পাও বাড়ির বাইরেও পা রাখবে না, আমি বলে দিলাম কিন্তু। আর যদি কোনো রকম নালিশ আমি শুনতে পাই, ওই দিনই তোমায় কলকাতায় ফেরত নিয়ে আসবো। চন্দন ছোট্ট থেকেই বড্ড ডানপিটে স্বভাবে, তবে সে ভালো মতোই জানে এবার কোনো কিছু করলে তার উচ্চ মাধ্যমিকের ছুটিটা বাড়িতে বসেই কাটাতে হবে। তাই সে বাবাকে লক্ষ্মী ছেলের মতো বলল, তুমি কিছু চিন্তা করো না, আমি দাদুকে একদম জ্বালাবো না। ঠিক আছে, আর ট্রেনের টাইম কিন্তু 9টায়, একদম মায়াপুর স্টেশনে নামবি। আশা করছি 11টার মধ্যে পৌঁছে যাবি। আমি দাদুকে বলে দিয়েছি স্টেশনে এসে নিয়ে যাবে। তাহলে আমি আসি, নইলে আবার অফিসে দেরি হয়ে যাবে। সাবধানে যাস। বাবা চলে যাবার পর চন্দন ব্যাগপত্রগুলো বাংকারে তুলে রেখে জানলার দিকে একটা সিটে গিয়ে বসল। প্রত্যেক বছরই মাঝে মাঝেই ওরা কোথাও না কোথাও ঘুরতে যায়, কখনো পুজোর ছুটিতে, কখনো গ্রীষ্মের ছুটিতে, কখনো আবার বড়দিনে। তাই বেড়াবার আগ্রহটা আর আগের মতো নেই, তবে এবারে ব্যাপারটা যেন একটু আলাদা। গতকাল রাত থেকেই তার উত্তেজনার খামতি নেই। মাত্র কয়েক ঘন্টা ঘুম হয়েছে, হয়তো জায়গাটা তার বাপ ঠাকুরদার জন্মভিটে বলেই এত টান। কিছুক্ষণের মধ্যেই বিশাল একটা হুইসেল দিয়ে ট্রেন প্ল্যাটফর্ম ছেড়ে এগিয়ে চলল গন্তব্যে। চন্দন কানে হেডফোনটা গুঁজে দিয়ে জানলার দিকে চেয়ে রইল অপলক দৃষ্টিতে। শেওড়াফুলি পেরোতেই ইট পাথরের জঙ্গল উধাও হয়ে গিয়ে প্রকৃতি একটু একটু করে তার শ্যামলী রূপে ধরা দিতে শুরু করেছে। জায়গায় জায়গায় কোথাও কলা আমের বাগান, রেল লাইনের পাশে নিচু জলা জায়গায় শাপলা ও শালুক ফুল আলো করে ফুটে আছে। যেদিকে চোখ যায় যেন এক সবুজ সমুদ্র, কোথাও বা আখের ক্ষেত, ধারে ধারে কাশের বন তার জৌলুস হারিয়ে দাঁড়িয়ে আছে। তারকেশ্বর পেরোবার পর থেকেই প্রকৃতির রূপ যেন আরও লাবণ্যময়ী হয়ে উঠল। আগে যদিও বা কিছু বাড়িঘর চোখে পড়ছিল, এখন তো তাও পড়ছে না। যেদিকে চোখ যায় শুধু সবুজ ধান ক্ষেত আর দূরে গাছপালায় ঘেরা গ্রাম দেখা যাচ্ছে। অনেকদিন আগে বাবার কাছে শুনেছিল এই মাঠেই কোথাও একটা তেলেভেলে নামক গ্রাম আছে। অনেক বছর আগে এ পথেই মা শারদা তার সঙ্গীদের সাথে দক্ষিণেশ্বরে রামকৃষ্ণদেবের কাছে যাচ্ছিলেন। কামারপুকুর থেকে কলকাতা তখন পায়ে হেঁটে যেতে হতো। এ মাঠ তখন ছিল ঘন বনে ঢাকা, আর অন্ধকার নামলেই শুরু হতো ডাকাত ও ঠ্যাঙাড়েদের উৎপাত। তাই মানুষজন আলো থাকতে থাকতেই মাঠটা পেরিয়ে ফেলতে চাইত। ছোট শারদামণি এতদূর হেঁটে এসে আর পারছিল না, তাই সে পথের মাঝে বসে পড়ে। তার সঙ্গীরা তাকে ফেলে এগিয়ে যায়। কিছুক্ষণ পরে এক ডাকাত ও তার স্ত্রীর নজরে পড়েন তিনি। পরে ডাকাত সর্দার তার মধ্যে মা কালীর রূপ দেখতে পান, তাই তিনি তাকে যত্ন করে ঘরে নিয়ে আসেন।
তারপর খাইয়ে দাইয়ে পরের দিন সকালে ডাকাত ও ডাকাত বধূ মিলে সারদামণিকে দক্ষিণেশ্বর পর্যন্ত দিয়ে আসেন। আজও ওই তেলেভেলে অঞ্চলে ডাকাত কালীর পুজো হয়। তারকেশ্বর পেরোবার পর আর 2টো স্টেশন, তারপরেই তাকে নামতে হবে। এমনিতেই সকালের দিকে ট্রেনটিতে লোকজন কম, তার উপর তারকেশ্বরের পর থেকে আরও কমে গেল। স্টেশন আসতে আর মাত্র কয়েক মিনিট বাকি। চন্দন এবার গেটের সামনে গিয়ে দাঁড়ালো। হাওয়ার চোটে তার বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। সময়টা মার্চের প্রথম দিক হলেও বেশ শীত শীত ভাব রয়েছে এখনো। গ্রামের দিকে ঠান্ডা এমনিতেই বেশি পড়ে, তাই মা প্রায় জোর করেই কিছু গরম জামা কাপড় প্যাক করে দিয়েছে। কিছুক্ষণের মধ্যেই এসে পড়ল মায়াপুর স্টেশন। আকারে ছোট, স্টেশনের মাঝখানে কংক্রিটের আস্তরণের বদলে মাটির আস্তরণ, আর তাতেই হরেক রকম ফুলের গাছ লাগানো আছে। গোড়াগুলো বাঁধিয়ে বসবার মতো সেট করে দেওয়া আছে। সামনের ওভারব্রিজ দিয়ে উঠে কিছুটা গিয়েই নিচে নেমে অটো স্ট্যান্ড, ওখানেই দাদু অপেক্ষা করবে বলেছে। এই অঞ্চলে খুব বন্যা হয়, তাই রেল লাইনটা অনেকটা উঁচুতে। সিঁড়ি বেয়ে নিচে নেমে অটো স্ট্যান্ডের দিকে এগোতেই ছোটবাবু এইদিকে, এই যে বলে একজন এগিয়ে এলো। আগে আমি পঞ্চানন, বড় কর্তা একটু কাজে আটকে পড়েছেন, তাই আমায় পাঠিয়েছেন। চন্দনের তাও মনে একটু সন্দেহ হলো, তবে তা প্রকাশ না করেই জিজ্ঞাসা করল, ও তুমি তো আমায় দেখোনি, তাহলে চিনলে কি করে? আসলে বড় কর্তা বলে দিয়েছিলেন, লম্বা ভরসা করে, মুখে হালকা দাঁড়ি, ওটাই আমার দাদু ভাই। তোমার দেখেই আমি চিনতে পেরেছি। তোমার বাবা আমার সেই ছোটবেলার বন্ধু, দুজনে কত সময় কাটিয়েছি একসাথে। চন্দন তার ব্যাগখানা মাঝখানে রেখে আরেকটা ব্যাগ পিঠে নিয়ে বাইকের পিছনের সিটে চেপে বসল। স্টেশন থেকে তাদের গ্রাম মাধবপুর প্রায় 30 মিনিটের মতো দূরত্বে। বাইকের পেছনে বসে চারপাশে সবুজ প্রকৃতি দেখতে দেখতে বেশ খোশমেজাজি ছিল সে। হঠাৎ একটা বাঁক আসতেই বাইকের স্পিডটা যেন বেড়ে গেল। এমনিতে গ্রামের রাস্তা, তার উপর বেশি জোরে চালালে কিছু একটা বিপদ হয়ে যেতে পারে, তবে এতক্ষণ সে খেয়াল করেনি। যে জায়গাটা দিয়ে তারা এখন পার হচ্ছে সেখানে দিনের আলো প্রায় আসে না বললেই চলে। চারপাশটা বেশ অন্ধকার এবং নিস্তব্ধ। দূরে একটা ভাঙা মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। কোথাও কোনো পাখির আওয়াজও নেই। হাওয়াও যেন এখানে বইতে ভুলে গেছে। সে পঞ্চাননকে জিজ্ঞেস করল, আচ্ছা এই জায়গাটা এমন ভুতুড়ে কেন? কি নাম এই দিকটার? খেয়াল করলো পঞ্চানন যেন কিছু একটা বলতে গিয়েও আটকে গেল। শুধু বলল, আগে ছোটবাবু এই দিকটা এইরকম, এখনকার নাম কালীন সাহেব। বিশেষ কেউ এইদিকে আসে না বলে পরিচর্যার অভাবে এর এই হাল। আচ্ছা তুমি না ভালো করে ধরে বসো, বুঝলে? এসব নিয়ে ভাবতে হবে না তোমায়। কি জানি কি রহস্য লুকিয়ে আছে এই কালীন শহরে, যা পঞ্চানন জানাতে চাইল না। এত বড় গ্রামে এমনি এমনি একটা জায়গা পরিত্যক্ত হয়ে যাবে। যাকে সেসব পরে দেখা যাবে। এইরকম 7-5 ভাবতে ভাবতে একসময় তাদের গাড়ি বিশাল এক পুরনো দালান বাড়ির সামনে এসে থামল। বাড়ির একপাশে বাগান, কিছুটা দূরে পেছনে দামোদর মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। এই হলো তার বাপ ঠাকুরদার জন্মভূমি। যেন কত দিনের চেনা সেই মাটির সুবাস, পাখিদের কলকাকলি যেন দুহাত নেড়ে কাছে ডাকছে তাকে। এই যে দাদু ভাই, এসে পড়েছ দেখছি। চোখ ফেরাতেই বাগানের দিক থেকে একজন বয়স্ক ভদ্রলোক বেরিয়ে এলেন। পরনে সাদা ধুতি, চুলে ও গোফে পাক ধরলেও শরীর এখনো মোটামুটি তরতাজাই আছে। চন্দন সেই কবে দেখেছিল দাদুকে। এতগুলো বছর কেটে যাবার পরে এতদিনে আবার দেখা, তাই দাদুকে দেখে আর আবেগ চেপে রাখতে পারল না নাতি। ছুটতে গিয়ে জড়িয়ে ধরল দাদুকে। বাহ বাহ, কত বড় হয়ে গেছো দাদু ভাই, একদম সাহেব লাগছো যে। তুমি আসবে বলে আজ পুকুরে মাছ ধরিয়েছি,
তাই তোমায় আর আনতে যেতে পারলাম না। পঞ্চাকে বলে দিয়েছিলাম, আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না দাদু, কোনো অসুবিধেই হয়নি। তা বাপ ঠাকুরদার ভিটে মাটির জায়গা ভালো লেগেছে? এখানে তো সব কিছু দেখাই হলো না, তবে যতটুকু দেখেছি তাতেই মন ভরে গেছে। দাদু হাসতে হাসতে বলল, তুমি শহুরে মানুষ, দেখবে কয়দিন পরেই হাঁফিয়ে উঠবে। আচ্ছা চলো ভিতরে চলো। এই পঞ্চা, আজ আমার এখানে খেয়ে তবেই বাড়ি যাবি। এই বলে চন্দন ও পঞ্চা ব্যাগপত্রগুলো নিয়ে ভেতরে ঢুকল। সত্যি স্নেহ মায়া বড়ই বিষম বস্তু। এসবের দ্বারা যে সম্পর্কের ভিত গাঁথা হয় তা কখনোই নড়বড়ে হয় না। হাজার উত্থান পতন সহ্য করেও তা পর্বতের ন্যায় অটল থাকে। মাঝে কতগুলো বছর কেটে গেছে, তবুও দাদু নাতি দুজনের সম্পর্কে এতটুকু ভাঁটা পড়েনি। বাড়ির সবাই কেমন আছে, পড়াশোনা কেমন হচ্ছে, দিদিভাই কেমন আছে, এমন ছোটোখাটো নানা কথাবার্তায় ধীরে ধীরে বেলা বাড়তে লাগলো। বাড়ির দক্ষিণ দিকে পাঁচিল ঘেরা এক পুকুর রয়েছে, স্নান বাঁধানো ঘাট। গোটা পুকুর পাড় জুড়ে চেনা অচেনা নানান গাছের ভিড়। ঘাটের কাছে দুটো কামিনী ফুলের গাছ, গোটা কয়েক ফুলও ধরেছে। এখনো এর ফুল আসার সময় হয়নি, বর্ষা এলে একাই গন্ধে বাড়ি মাত করে দেবে। পাশের একটা শুকিয়ে যাওয়া সেগুন গাছকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে উঠে গেছে মাধবীলতার একটা ঝাড়। মাধবীলতার সাথে সাথে কোনো একটা অজানা ফুলের গন্ধে গোটা পুকুর পাড়ে অপূর্ব এক মাদকতা নেমে এসেছে। এই সেই পুকুর ঘাট একসময় বাড়ির মেয়েদের কলরবে মুখরিত থাকত। আজ কালের গর্ভে সবই হারিয়ে গেছে। সকাল সকাল বেরোতে হয়েছিল, তাই আজকে আর এক্সারসাইজ করা হয়ে ওঠেনি চন্দনের। ভাবল পুকুরে স্নান করতে গিয়ে হ্রদ দেখা, কলা বেচা দুই সেরে নেবে। বেলা তখন প্রায় অনেকটাই। পুকুরের টলটলে জলে সূর্যের আলো এসে পড়ায় বেশ একটা স্নিগ্ধতা ছড়িয়ে পড়েছে চারপাশে। মাঝে সাঝে দু একটা পানকৌড়ি ডুব দিয়ে আবার উঠেছে অন্যদিকে। সাঁতার কাটতে কাটতে এমন সময় পাড়ের এক কোণে চোখ আটকে গেল চন্দনের। কে ওখানে? লোক নাকি অন্য কিছু? সারা গা কুচকুচে কালো, দূর থেকে মুখটা ঠিক করে বোঝাও যাচ্ছে না। পরনে শুধু একখণ্ড ছেঁড়া কাপড়, হাতে একটা শাবল জাতীয় কিছু। পুকুর পাড়ে লুকিয়ে লুকিয়ে কি একটা খুঁড়ে চলেছে। ভালো করে খেয়াল করতেই চন্দন চমকে উঠল। খুঁড়ছে না, একটা ইঁদুরকে মেরে হাতে নিয়েছে। চন্দনের চোখে চোখ পড়তেই পাঁচিল টপকে পালালো। কিন্তু ওর দৃষ্টি কি সাংঘাতিক, যেন অনন্ত হাহাকার ডুবে রয়েছে সেখানে। সাদা ঘোলাটে নারকীয়তা ঝরে পড়ছে প্রতিনিয়ত। চন্দন আর সময় নষ্ট না করে দ্রুত সাঁতার কেটে ওই কোণটার দিকে পৌঁছাতে লাগলো। এমন সময় পিছন থেকে এক কণ্ঠস্বর ভেসে এলো, দাদু ভাই, এবারে উঠে এসো। পুকুরের জল খুব ভারী। তোমার বাড়িতে কলের জলে স্নান করা অভ্যেস। এ জল তোমার বেশিক্ষণ সইবে না, জ্বর সর্দি হয়ে যাবে। দাদুর কথায় বেশ একটু থতমত খেয়ে চন্দন বলল, আর একটুক্ষণ, তারপরেই উঠে পড়ব। না দাদু ভাই, অনেক বেলা হয়ে গেছে। বউ খাবার নিয়ে বসে আছে, এসো তাড়াতাড়ি। খুব খিদেও পেয়েছিল চন্দনের, তাই আর দেরি না করে তাড়াতাড়ি উঠে পড়ল। কিন্তু এই বউটাকে আর কারি বা বউ? পথে যেতে যেতে চন্দন জিজ্ঞেস করল, আচ্ছা দাদু, বউটা কে গো? তোমার বউ মানে ঠাকুমা তো অনেক দিন আগেই মারা গেছে। বেচারা চন্দন। দাদু তার মনের অবস্থা বুঝতে পেরে হো হো করে হেসে উঠল। তুমি হাসছো কেন দাদু? আরে দাদু ভাই, ও শুধু আমার না, এই গ্রামের সবার বউ। হ্যাঁ, দাদু বলে কি?
গ্রামে সবার নাকি বউ ওই মহিলা। তা কি করে সম্ভব? চন্দন আবার জিজ্ঞেস করল, কি বলছো তুমি? একটা মেয়ে কি করে এতজনের বউ হতে পারে? সে মস্ত বড় এক কাহিনী দাদু ভাই। তুমি বলো না, আমি শুনবো। আচ্ছা তাহলে শোনো। অনেক বছর আগের কথা, আমার বোধহয় বছর 10 বয়স হবে। আমাদের গ্রামেরই লক্ষণ বারুইয়ের সাথে হরিহরপুরের মেয়ে বউয়ের বিয়ে হয়। দুটি গ্রামের মধ্যেকার দূরত্ব মাইল 10 হবে। মাঝপথে কালীন শাহের নামে বিশাল বড় জঙ্গলে ঘেরা এক দিঘি পড়ে। ওই পথে সে সময় লোকজনের যাতায়াত ছিল খুব কম। আর ওই কালীন শাহের কাছে বিকেল হতে হতেই ঠ্যাঙাড়েদের উপদ্রব শুরু হয়ে যেত। বিয়ের নিয়ম কানুন সেরে বরকনের বেরোতে অনেকটা দেরি হয়ে যায়। কালীন শাহের পৌঁছাতে দুপুর গড়িয়ে বিকেল প্রায়। সকলে ভেবেছিল পথখানা নিরাপদেই পেরিয়ে যাবে, কিন্তু ঠ্যাঙাড়ের দল আগে থেকেই বরযাত্রীর খবর পেয়েছিল। ঠ্যাঙাড়াদের হাতে লক্ষণ বারুই ও একজন বেয়ারার মৃত্যু হয়। বাকিরা ভয়ে পালিয়ে যায়। আর নববধূ বেচারি কি করবে? পালকির এক কোণে বসে ঠক ঠক করে কাঁপছিল। ঠ্যাঙাড়ের দল ওর গা থেকে সব গয়নাপত্তর খুলে নিয়ে ওকে ছেড়ে দেয়। সন্ধ্যার সময় শ্বশুর বাড়ির লোক ওকে বাড়ি নিয়ে এসেছিল। সদ্য বিধবা হবার শোক তো ছিলই, তার উপর নিজের বাপের বাড়ির আর কেউই যোগাযোগ রাখেনি। কিন্তু শাশুড়ি ফেলে দেয়নি। বাচ্চা মেয়েটাকে মাতৃ স্নেহে আগলে রেখেছিল। অনেকগুলো বছর কেটে গিয়েছিল বউয়ের অবস্থা স্বাভাবিক হতে। আগেও একটাই আক্ষেপ করত যে ওকে আর কেউ বউ বলে ডাকবে না। তাই শাশুড়ি বৌমার আক্ষেপ মেটাতে প্রথম তিনি বউ বলে ডাকা শুরু করেন। ধীরে ধীরে গোটা গ্রামের লোকের বউ হয়ে যায়। আজ প্রায় বছর 30 হয়ে গেল আমাদের বাড়িতে রান্না বান্না, ঘর বাড়ি দেখাশোনা সবকিছুই ওই বউ করে। ও বুঝলাম এবার। আচ্ছা দাদু, তাহলে আমি কি বলে ডাকবো? কেন, সকলে যা বলে ডাকে তুমিও তাই বলবে। ঘরে ফিরে খেতে বসে খাবারের আয়োজন দেখে তো চক্ষু চড়ক গাছ। চন্দনের তো ভিড়মি খাবার জোগাড়, কিছুই বাদ যায়নি সেখানে। মিহি করে কাটা আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, শাক, সোনামুগের ডাল, মাছের ঝাল। চন্দন মাছ ভাজা খেতে ভালোবাসে বলে তার পাতে ইয়া বড় বড় 2টো মাছের চাকা। দাদু, এত খাবার তো আমি খেতেই পারবো না। বউ চাটনিটা এগিয়ে দিতে দিতে বলল, পারবে না মানে? সব পারবে। তুমি আসবে বলে সেই সকাল সকাল রান্নাঘরে ঢুকেছি। সব কিছু খেয়ে তবেই উঠবে কিন্তু ছোট কাকা। বিশ্বাস করো বউ, এত খাবার আমি কোনোদিনই খাই না। তুমি কিছুটা ভাত অন্তত তুলে নাও, নইলে আমি পেট ফেটেই মরে যাব। দাদু ভাই, মাছটা খেয়ে দেখো। এই জিনিস তোমাদের কলকাতায় পাবে না। তোমাদের ওখানে বেশিরভাগটাই তো ভেড়ির মাছ। এই জিনিসের স্বাদই আলাদা। দাদু কিন্তু একটুও বাড়িয়ে বলেনি। সত্যি কি অপূর্ব খেতে ছিল মাছটা। খাওয়া দাওয়া শেষ করেই চন্দন দাদুর ঘরে গিয়ে ঢুকল। সেই পুরনো আমলের মোটা দেওয়াল, আর সিলিং থেকে ঝুলছে কড়িকাঠ। এক সাইডে বড় একটা জানালা, বাইরে থেকে উকি মারছে একটা নারকেল গাছ। ঘুরতে ঘুরতে হঠাৎই হাজির হলো দাদুর সেই বহু মূল্যবান বইয়ের আলমারির সামনে। কত পুরনো দামি দামি বই সেখানে,
রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র, সুকুমার রায় থেকে শুরু করে বিদেশি সব সাহিত্যিকদের লেখা। হঠাৎই চন্দনের চোখ আটকে যায় একটা পুরনো ডায়েরিতে। বড় অদ্ভুত তো। বাকি বইগুলো দেখে মনে হচ্ছে অনেকদিন খুলেও দেখা হয়নি, কিন্তু এটার ক্ষেত্রে একেবারে ভিন্ন। লাল রঙের মলাটের একটা ডায়েরি। এতগুলো বইয়ের ওপর ধুলোর আস্তরণ পড়ে গেছে, কিন্তু এই ডায়েরিটার এমন কি মাহাত্ম্য? মনে হয় বাজারের হিসেব নিকেশের হবে। ডায়েরিটা পড়তে যাবে এমন সময় দরজার বাইরে থেকে দাদু চিৎকার করে উঠল, দাদু ভাই, কি করছো ওখানে? ওখানে হাত দিও না। গ্রামের জমি জমার সব হিসেবপত্র আছে। তুমি চলে এসো, তোমার ঘরটা দেখিয়ে দিই। চন্দন আর কথা বাড়ালো না। হ্যাঁ দাদু, আসছি বলেই ঘর থেকে বেরিয়ে গেল। কিন্তু দরজার আড়াল থেকে একটা জিনিস সে খেয়াল করল। দাদু এপাশ ওপাশ দেখে নিয়ে বেশ গোপনেই ওই লাল ডায়েরিটা তুলে রাখল আলমারির একেবারে ওপরের একটা লোহার বক্সে। কি ব্যাপার? এত কি মূল্যবান হিসেবপত্র লেখা আছে ওই ডায়েরিতে, যা এত সন্তর্পণে দাদু লুকিয়ে রাখছে? ব্যাপারটা কিন্তু রহস্যজনক। তাদের প্রায় 200 বছরের পুরাতন জমিদার বাড়ি। এই বাড়িখানার বয়স কম করে 100 বছরের বেশি তো হবেই। সেই দাদুর বাবার আমলে নির্মিত হয়েছিল। তবুও জেল্লা হারায়নি। দাদু মাঝে মাঝেই মেরামত করায়। নিজের ঘরে ঢুকেই চন্দন তো একেবারে বিভোর। কি সুন্দর খোলামেলা দোতলায় দক্ষিণমুখী ঘরখানা। পুরাতন আমলের নকশা করা খাটে সাদা ধপধপে বিছানার চাদর পাতা। দক্ষিণ ও পূর্ব দিকে খড়খড়ি দেওয়া একটা মস্ত জানালা, আর দক্ষিণ মুখে ছোট্ট একটা ব্যালকনি। ঘরটা বেশ পছন্দ হলো চন্দনের। দাদু ভাই, পাশের ঘরটা আমার বইপত্র, দরকারি কাগজ এসব আছে, আর তার পরের ঘরটাতেই আমি থাকি। রাত বিরেতে কোনো দরকার হলে আমায় অবশ্যই ডাকবে কিন্তু, আর আমাকে না জিজ্ঞেস করে কোথাও রাতে বেরোবে না। যতই তোমার ভিটে মাটির জায়গা হোক, এ কিন্তু তোমার শহর নয়। দাদুর সাবধানবাণী একটু বেশি করা নয় কি? কি হবে রাতে বেরোলে? গ্রামে কি এমন বিপদ রয়েছে যা থেকে দাদু লুকিয়ে রাখতে চাইছে? যাই হোক, একটা সঙ্গী জুটে গেলে আর এসবের ভাবনা থাকবে না। এখন একটু বিশ্রাম নাও দাদু ভাই, অনেক ধকল গেছে। বিকেলে তোমাকে সঙ্গ দেবার জন্য একজনকে আসতে বলেছি। এই তো কেল্লা ফতে। চন্দন মৌরি ভাজা খেতে খেতে জিজ্ঞাসা করল, কে সে দাদু? আমাদেরই প্রতিবেশী অতনু। তোমারই মতো বয়স হবে। এবছর সে 11-এ উঠেছে। খুব ভালো ছেলে, দেখবে ওর সাথে তোমার বেশ বন্ধুত্ব হয়ে উঠবে। দাদু চলে যাবার পর চন্দন বালিশটা কোলে টেনে নিয়ে ভাবতে বসল। বাতাসে এখনো বেশ শীত শীত ভাব, কোথাও একটা ঘুঘু ডাকছে। আচ্ছা, এই অতনুকে যদি একটু পটানো যায় তাহলে তো গ্রামের অনেক খবরই পাওয়া যাবে। সকালের সেই অদ্ভুত লোক, কালীন শাহের দাদুর লুকোনো ডায়েরি, এইসব কিছুরই যেন কোনো না কোনোভাবে যোগসূত্র রয়েছে। আহ, কি সুন্দর ঘুঘুর ডাক, দুপুরে নির্জনতা, এইসব উপভোগ করতে করতে চন্দনের চোখ ঢুলু ঢুলু হয়ে এলো। ঘুমোতে ঘুমোতে কখন যে বিকাল গড়িয়ে গেছে খেয়ালই নেই তার। কার যেন ঠেলায় ঘুম ভাঙল চন্দনের। চোখ খুলে দেখল তারই বয়সী একটা ছেলে তার দিকে হাসি মুখে চেয়ে আছে। চন্দনদা, দাদু তোমায় ডাকতে বললেন। তুমি অতনু না? হ্যাঁ সত্যি বাবা, কত ঘুমো তুমি। সেই 4:30 সময় ডাকতে এসে দেখি তুমি ঘুমোচ্ছ। দাদু বলল যে থাক, দাদু ভাই ট্রেন জার্নি করে এসেছে, একটু ঘুমাক। এখন প্রায় 6:30 বাজতে চলল, এখনও এসে দেখি তুমি ঘুমোচ্ছ। চন্দন একটু লজ্জিত হয়ে বলল, সত্যি ভাই, খুব ঘুমিয়ে পড়েছিলাম। ভাবলাম তোমায় নিয়ে একটু মাঠে ফুটবল খেলতে যাব, কিন্তু তা তো আর হলো না।
তোমরা ফুটবল খেলো নাকি? খেলি মানে দারুণ খেলা হয় গো এখানে। তাই? কাল আমি আর একদমই ঘুমাবো না, কাল অবশ্যই যাব। কিন্তু ভাই অতনু, এখন কি করা যায় বলো তো? আমার এই বিকেলের সময়টা বাড়িতে একদমই মন বসে না। আমারও তাই চন্দনদা, চলো একবার নদীর পাড়ে বেরিয়ে আসি। বাহ, দারুণ হবে তাহলে। তাই চলো, তাই চলো। গ্রামের একেবারে উত্তর দিক দিয়ে দ্বারকেশ্বর নদী বয়ে গেছে। মোরামের রাস্তাটা পিছনে ফেলে দুইজনে সামনের দিকে এগিয়ে চলল। মাঝখান দিয়ে পায়ে চলার মতো সরু এক পথ, দুই ধারে ছোটোখাটো ঝোপের মাথায় অজস্র নাম না জানা ফুলের সমারোহ। ঝোপ শেষ হয়ে বাঁশ বন শুরু হয়েছে। বাঁশের ঝাড়গুলো এতই জড়াজড়ি করে আছে যে পায়ের নিচে ভালো করে কিচ্ছু দেখা যাচ্ছে না। অতনু, জায়গাটা কি সুন্দর না? অতনু হাসি চেপে বলল, চন্দনদা, তোমার বাঁশতলা ভালো লাগছে? হ্যাঁ, ঠিক যেন কোনো ভূতের সিনেমা দেখছি বলে মনে হচ্ছে। এক্ষুনি কোন গাছ থেকে কেউ পা ঝুলিয়ে বসে থাকবে। তুমি শহুরে মানুষ, তাই এসব ভালো লাগছে। আমাদের তো এসব দেখে দেখে চোখ একেবারে পচে গেল। আচ্ছা, তোমায় একটা জিনিস দেখাই, ওই দেখো। এই বলে অতনু রাস্তার ডান দিকে বাঁশবনের মধ্যে একটা জায়গার দিকে আঙ্গুল দিয়ে নির্দেশ করল। আধো অন্ধকার আধো আলোয় চন্দন দেখল একটা ভাঙাচোরা ছোটোখাটো মন্দির। সামনে বোধহয় একটা বেল গাছ। মন্দিরের চারপাশে অজস্র ঝোপঝাড়। গোটা মন্দিরটায় শ্যাওলার গাঢ় আস্তরণ পড়েছে, আর আনাচে কানাচে বাদুর চামচিকে সব ঝুলে রয়েছে। দূর থেকে দেখলে কোনো অভিশপ্ত পোড়া মন্দির ভেবে ভুল হতে পারে। ওটা কিসের মন্দির অতনু? ওটা পুরাতন একটা শিব মন্দির গো। আগে এখানেই গ্রামের মেয়েরা পুজো দিতে আসতো। অনেক জাগ্রত ছিল এই মন্দির। তবে জায়গাটা অনেকটা দূর হওয়ায় তোমাদের পরিবার থেকে নতুন একটা মন্দির গ্রামে তৈরি করে দিয়েছে। তারপর আর কি, ধীরে ধীরে এখানে লোকের সমাগমও কম হয়ে যায়। এখন তো পরিত্যক্ত খণ্ডরের মতো দাঁড়িয়ে আছে। আচ্ছা অতনু, শুধুই কি দূরত্বের জন্যই অন্য একটা শিব মন্দির বানানো? এই মন্দিরটার কি কোনো বিশেষত্ব আছে? কেমন যেন অদ্ভুত ঠেকছে জায়গাটা। আছে বই কি, তবে সেটা যে কতটা সত্যি তা আমি নিজেও জানি না। আমার বড় দাদুর মুখে শোনা ওই মন্দির নাকি যক্ষপুরী, আর তার নিচে রয়েছে যক্ষের ধন। সবই যদিও শোনা কথা। মন্দিরের অতল গভীরে স্বয়ং নাগরাজ নাকি সেই যক্ষের ধনের রক্ষাকর্তা। যদিও এ সবই শোনা কথা, তবে রাতের বেলা তো দূর, দিনের বেলাতেও তেমন কেউ ওই দিকটায় যায় না। বহুদিন আগেও আশপাশ থেকে ভেসে আসতো এক বাচ্চার কান্নার আওয়াজ, তাই ভুতুরে অপবাদ দিয়ে আজও ওই দিকটা পরিত্যক্ত। ইতিমধ্যে চন্দনের মনের ভেতরে রহস্যের জাল বোনা শুরু হয়েছে একটু একটু করে। পরীক্ষার ছুটিতে বাড়িতে বসে না থেকে দেশের বাড়ি আসার প্ল্যানটা তাহলে বেশ ভালোই খেটেছে। যক্ষের ধন, ভুতুরে শিব মন্দির, উফ, ছুটিটা বেশ ভালোই অ্যাডভেঞ্চারে কাটবে মনে হচ্ছে। গল্প করতে করতে তারা বাঁধের ওপর উঠে এলো। এই সেই দ্বারকেশ্বর নদী। বর্ষার সময় হাজার হাজার মানুষের ঘর বাড়ি উজাড় করে দেয়। তবে এখন বৃষ্টির অভাবে ঠিক যেন শান্ত সুবোধ বালকে পরিণত। বাঁধের উপর দিয়ে লাল মোরামের রাস্তাটা বহুদূর পর্যন্ত বিস্তৃত। নদীর দুই পাশে শিরীষ, বাবলা, করমচা ইত্যাদি নানা গাছের সমারোহ। জলে একটা মাছ ধরার ছোট নৌকা, ফাঁদি জাল আর ঘুনি রাখছে। নদীর জলে দুটো বালি হাঁস শেষবারের মতো দু চারটে ডুব দিয়ে বাসার পথে উড়ে গেল। পানকৌড়িটাও শেষ মাছটা উদরস্থ করে ওপারের বাঁশ গাছগুলোর ওপর বসল। ওপারে যতদূর চোখ যায় শুধু আলু জমি। কোনো কোনো জমিতে আলু উঠে গিয়ে নতুন ফসলের জন্য জমি প্রস্তুত করা হচ্ছে, আর বাকিগুলি এখনও তোলা হয়নি। গোধূলির সূর্যাস্তের শেষ অন্তিম আভা রাঙিয়ে দিচ্ছে গ্রাম বাংলার সুবিস্তৃত শ্যামল বনভূমিকে। অতনুর ডাকে সম্মতি ফিরল চন্দনের। চন্দনদা, চলো, অনেক দেরি হয়ে গেছে। এবার না হলে দাদু চিন্তা করবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছ, চলো, আর বেশি দেরি করা ঠিক হবে না। ধীরে ধীরে এক এক করে রাতের আকাশে তারাদের আনাগোনা শুরু হয়েছে। কালো মেঘের আড়াল থেকে উকি মারছে চাঁদের রূপালী জ্যোৎস্না। আশেপাশে শোনা যাচ্ছে ডালে ডালে নিশাচর পাখিদের ডানা ছটপটানির শব্দ।
দূর দূরান্ত থেকে ভেসে আসছে মন্দিরের শঙ্খধ্বনি। কিছুক্ষণের মধ্যেই ওরা বাড়ি পৌঁছে গেল। দাদু শালটা গায়ে জড়িয়ে মন্দিরের দিকে যাচ্ছিল। এমন সময় ওদের দুজনকে দেখে ওদেরকেও সঙ্গে নিল। বাড়ির দক্ষিণ দিকটাতেই ওদের কুলদেবতা নারায়ণের মন্দির, বংশ পরম্পরায় নিত্য পূজিত হয়ে আসছে। মন্দিরের চারপাশে অনুচ্চ প্রাচীর আর ভেতরে অসংখ্য ফুলের গাছ। সন্ধ্যা আরতি শেষ হবার পরে তিনজন মিলে গল্প শুরু করে দিল। চন্দন দাদুর মুখে শুনল এ মন্দিরের বিগ্রহ নাকি কোষ্ঠী পাথরের তৈরি। বহু বছর আগে একবার চুরি হয়ে যায়। ভগবানের অশেষ মহিমা, চোর নাকি চুরি করার পর অন্ধ হয়ে গিয়ে মন্দির চত্বরেই আটকে পড়েছিল। অবশেষে সকালবেলা পূজারী এসে দেখে নারায়ণের বিগ্রহ মাটিতে পড়ে আছে, আর বেচারা চোর মাটিতে পড়ে কাঁদছে আর নিজের ভুল স্বীকার করছে। গল্পে গল্পে রাত গভীর হতে থাকে। অতনুর বাড়ি থেকে ডাক আসায় ও কাল সকালে আসবে বলে বাড়ি চলে যায়। চন্দনরাও রাতের খাওয়া দাওয়া সেরে নেয়। চন্দন এমনিতেই খুব ঘুম কাতুরে, তার উপর গতকাল দেশের বাড়ি আসার আনন্দে ভালো করে ঘুমও হয়নি, তাই বিছানায় শুতেই একরাশ ঘুম চোখে জড়িয়ে আসে। রাত তখন কটা ঠিক আন্দাজ হচ্ছে না। চারিদিকটা অতিরিক্ত শান্ত। কি ব্যাপার, এক বিন্দু হাওয়াও বইছে না নাকি? এরকম তো হবার কথা নয়। চোখ খুলতেই চন্দনের মনে হলো আশপাশটা যেন অন্ধকার। একটা ঝিঝিও যেন ডাকছে না, শোনা যাচ্ছে না জানলার বাইরের কোনো পত্র মর্মরের শব্দ। ধীরে ধীরে সেই অন্ধকার আরও গভীর হচ্ছে, আরও আরও গভীর। একসময় হঠাৎ মনে হলো অনন্ত অতলে হারিয়ে যাচ্ছে সে। ভয়ে গলা ফেটে চিৎকার করতে চাইছে, কিন্তু পারছে না। হাত পা যেন অসাড়। এর কি কোনো শেষ নেই? চোখ দিয়ে দুফোঁটা অশ্রু বেরোতে যাবে এমন সময় ঝপাং করে একটা শব্দ। দেখল মাথার উপরে কালো জল। কে যেন প্রচণ্ড শক্তি দিয়ে তাকে জলের নিচে টেনে নিয়ে যাচ্ছে। দুটো কালো হাত শক্ত করে চেপে ধরে আছে তার পাগুলোকে। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে চন্দনের। না, হার মানবে না কিছুতেই। প্রবল বিক্রমে লড়াই করছে, কিন্তু সেই অপরিসীম শক্তির মুখ দেখা যাচ্ছে না। কেবলই তাকে টেনে নিয়ে যাচ্ছে জলের গভীরে। এমন সময় হঠাৎ পাশ থেকে জ্বলে উঠল দুটো চোখ। সর্বনাশ! চোখ তো নয়, যেন আগুনের ভাটা। এরপরেই শোনা গেল একটা বাচ্চার কান্না। ধীরে ধীরে সেই কান্না বদলে গেল এক পৈশাচিক হাসিতে। কি হচ্ছে এইসব? সে কি সত্যি বেঁচে আছে? না, আর শ্বাস নিতে পারছে না সে। মনে হচ্ছে ধরফর করে বিছানায় উঠে বসল চন্দন। এ কি ভয়ঙ্কর স্বপ্ন দেখল সে! জীবনে তো এরকম স্বপ্ন কখনো দেখেনি। হয়তো কাল বিকেলে ওইসব ছাইপাশ ভেবেছে, তাই দুঃস্বপ্ন দেখল। যাকগে, পাখির ডাকে বুঝল ভোর হয়ে গেছে। দক্ষিণের জানলাটা খোলাই ছিল। চন্দন চোখ মুছতে মুছতে তার সামনে এসে দাঁড়ালো। দেওয়াল ঘড়িতে ঢং ঢং করে 5টার ঘণ্টা বাজল। জানলার বাইরে মন্দিরটার দিকে তাকাতেই চমকে উঠল চন্দন। কে একজন চাদর চাপা দিয়ে গুটি গুটি পায়ে মন্দিরের পাঁচিলটা টপকে ভেতরে গেল। চন্দন মনে মনে ভাবল এ নিশ্চয়ই কোনো চোরের কাজ হবে। আবার মনে হয় মন্দিরের মূর্তিটা চুরি করতে এসেছে। আর এক মুহূর্ত দেরি করল না চন্দন। বিদ্যুতের গতিতে ঘর থেকে বেরিয়ে গিয়ে মন্দিরের দিকে এগিয়ে গেল। পাঁচিলটা নিচুই ছিল, দুই হাতের উপর ভর করে অনায়াসেই নিজেকে টেনে তোলা যায়। তারপর চিতা বাঘের মতো পা ফেলে ধীরে ধীরে পিছন থেকে চাদর জড়ানো মূর্তিটাকে টিপে জড়িয়ে ধরল চন্দন। ইতিমধ্যেই চেঁচামেচির শব্দ শুনে বাড়ির সকলে মন্দির চত্বরে এসে জড়ো হয়েছে। মাটিতে ফুলের ডালিটা পড়ে গিয়ে সদ্য তোলা ফুলগুলো এদিক সেদিক কড়াকড়ি খাচ্ছে। প্রায় বছর 16 বয়স হবে। মাথায় হালকা কোকড়ানো চুল, রোগা রোগা গড়ন, মাঝারি উচ্চতা,
দেখলেই যে কেউ প্রথম দর্শনই বাচ্চা ভেবে ভুল করবে। উপরের ওষ্ঠের ওপরে ছোট্ট একটি তিল মেয়েটির মুখের মাধুর্য বহুগুণ বাড়িয়ে দিয়েছে। মেয়েটি চন্দনকে কথা বলার কোনো সুযোগই দিচ্ছে না, আর বেচারা চন্দন তার বাক্যবান থেকে আত্মরক্ষার নিষ্ফল চেষ্টা চালাচ্ছে। ব্যাপার দেখে দাদু মধ্যস্থতা করতে এগিয়ে এলো। এই যে, এই কি করছিস কি তোরা? অপুমা, আমার দাদু ভাইয়ের উপর এত রাগারাগি করছো কেন? কি করেছে আমার দাদু ভাই? এই বাঁদর ছেলেটাই তোমার সেই শহুরের নাতি দাদু? হ্যাঁ, কিন্তু ব্যাপারটা কি জানো? বাঁদরটা কি করেছে? পেছন থেকে আমায় এমন জাপটে ধরলো যে সব ফুলগুলো পড়ে গেল। ক্ষমা চাওয়া তো দূরে থাক, উপর থেকে চোর বলছে। বেচারা চন্দন এমন অপ্রীতিকর অবস্থায় কোনোদিন পড়েনি। এত লোকের সামনে বেশ লজ্জায় ফেলে দিল মেয়েটা। না না দাদু, এই পুচকে মেয়েটা সব বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলছে। আমি সকালে জানলা খুলে দেখি চুপি চুপি পাঁচিল টপকেই মন্দিরের ভেতর ঢুকছে। নির্ঘাত চোর হবে ভেবে পিছু নিয়ে একদম জাপটে ধরেছি, আর তারপর দেখি চাদরের ভেতরেই পুচকে মেয়েটা। একে তো দোষ করেছে, তারপর সেই থেকে বকেই চলেছে। অপু তেলে বেগুনে জ্বলে উঠল। চন্দনকে মুখ বাঁকিয়ে বলল, বকেই চলেছে, বকেই চলেছে। আমার সব ফুলগুলো যে ফেলে দিল, কি করে আমি এখন পুজো করব? এত লোকের সামনে এভাবে পুচকি একটা মেয়ের কাছে কথাগুলো শুনে লজ্জায় লাল হয়ে উঠল চন্দনের মুখ। দাদু, তোমরা ওকে কিছু বলছো না কেন? ও নিশ্চয়ই চুরি করতেই এসেছিল ওই ঠাকুরের মূর্তিটা। এখন ধরা পড়ে গল্প ফেঁদেছে। এক্ষুনি থানায় খবর দাও। চন্দনের কথা শুনে দাদু সহ আশেপাশের সবাই তো হেসে খুন। আরে দাদু ভাই, ও তো আমাদের অপু, আমাদের পাশের বাড়িতে থাকে। কাল মামা বাড়ি গিয়েছিল, তাই তো পরিচয় করাতে পারিনি। আচ্ছা অপুমা, তোকে না কতবার বলেছি এভাবে প্রাচীর টপকে মন্দিরে ঢুকবি না? কোনোদিন পড়ে গিয়ে হাত পা ভেঙে বিপদ বাঁধাবি। আমার কাছ থেকে এসে চাবিটা একবার নিয়ে যেতে পারিস তো? কি করে নিয়ে যাব শুনি? এত সকাল সকাল তুমি তো ওঠোই না। তার উপর এত ঠান্ডায় ভোরবেলা উঠলে যদি তোমার শরীর খারাপ করে, তাই তোমায় ডাকি না তো। আচ্ছা বাবা, ঠিক আছে, কিন্তু এতে কিন্তু আমার দাদু ভাইয়ের কোনো দোষ নেই। এবার অপু ঝাঁঝিয়ে উঠল। নেই মানে? আমায় এমন জোরে জাপটে ধরেছিল, আর একটু হলেই আমি ভয়ে হার্ট ফেল করতাম। বাবারে, গায়ে কি জোর! এতক্ষণে অতনুও চলে এসেছে। চন্দনের পাশে দাঁড়িয়ে হালকা একটা ধাক্কা দিয়ে জিজ্ঞাসা করলো অতনু, তাহলে আমাদের ধানি লঙ্কার সাথে পরিচয় হলো চন্দনদা? চন্দন মনে মনে বলল, সত্যি ধানি লঙ্কাই বটে। পুঁচকি একটা মেয়ে, কথার এত ঝাঁঝ। বাড়ি এসে অবশ্য চন্দনের ভুল ভাঙল। দাদুর কাছে শুনল সে আসলে যাকে পুঁচকি বলে ভুল করেছিল সে মোটেই পুঁচকি নয়, রীতিমতো ক্লাস 9-এ পড়ে, নাম অপু। ওর দাদু আর চন্দনের দাদু খুব ভালো বন্ধু, সাথে সাথে ওদের প্রতিবেশীও বটে। বাবা, এমন প্রতিবেশীর সাথে বাকি দিনগুলো কাটাতে হবে ভেবেই চন্দনের হাত পা ঘেমে উঠল। সেদিন ওদের বাড়িতে সত্যনারায়ণ পুজোয় অতনু, চন্দন সহ পাড়ার আরও অনেকেরই নিমন্ত্রণ ছিল। এখানের কাউকেই চেনে না চন্দন, তাই সবসময় অতনুর সঙ্গে সঙ্গেই ঘুরছে। এমন সময় দেখে পুচকি মেয়েটা দুটো শরবতের গ্লাস নিয়ে ওদের দিকেই আসছে, সঙ্গে বেশ কয়েকজন বান্ধবী। ট্রেটা চন্দনের মুখের সামনে উঁচু করে ধরে বলল, এই যে দাদুর নাতি, এই নাও তোমার জন্য শরবত। বাবা, যা ল্যাম্পপোস্টের মতো লম্বা, মই দিয়ে উঠতে হবে। চন্দন মুখে কিছু না বলে ট্রে থেকে একটা গ্লাস উঠিয়ে নিল। এক চুমুক দিতেই সঙ্গে সঙ্গে চন্দনের মুখের অভিব্যক্তি পাল্টে যেতে লাগলো। কাস্তে কাস্তে মুখ থেকে ফেলে দিল সেটা। এ কি শরবত না সমুদ্রের জল? নুনে পোড়া, ইস, গলাটা জ্বলে গেল। এটা কি হলো? অপু ও তার সাথে থাকা বান্ধবীগুলো চন্দনের এরকম অবস্থা দেখে হেসে উঠল। বেচারা চন্দন একা পড়ে যাচ্ছে দেখে অতনু ওর পক্ষ নিল। এই অপু, তুই এটা ঠিক করছিস? ও তোদের বাড়ির অতিথি না? আর ওকে একা পেয়ে এখন এমন করছিস?
বিনুনি বাঁধা চুলটা অতনুর মুখের কাছ দিয়ে ঝাপটা মেরে সরিয়ে দিয়ে অপু বেশ একটু ভাব নিয়ে বলল, এই যে অতনু, তোর এই বন্ধুটি সকালবেলায় যা করেছে তারই ছোট্ট একটা ফল পেল। ওকে একটু বলে দিস অপুর সাথে যেন লাগতে না আসে, তাহলে কিন্তু ফল ভালো হবে না। চন্দন এতক্ষণ কথাগুলো শুনছিল। গ্লাসটা ট্রেতে রেখে দিয়ে বলল, চন্দন কারোর হিসাব বাকি রাখে না, তোমারটা তোলা রইল, সময় বুঝে ঠিক চুকিয়ে দেব। এমন সময় অপুর মা সত্যনারায়ণের প্রসাদ নিয়ে ওদের দিকে এলো। সকলের হাতে প্রসাদ দিতে দিতে ওনার চোখ গেল চন্দনের দিকে। অতনু, এটি কে বাবা? একে তো কোনোদিন দেখেছি বলে মনে পড়ছে না। জেঠিমা, এ চন্দন আমাদের দাদুর নাতি গো, কালকেই এসেছে কলকাতা থেকে। তোমরা তো কাল ছিলে না বাড়িতে, তাই আলাপ হয়নি। ও, তুমি আমাদের বড় কর্তা বাবুর নাতি? জেঠিমার পায়ের ধুলো নিয়ে চন্দন ঘাড় নেড়ে সম্মতি জানালো। মাথায় হাত বুলিয়ে চন্দনকে কাছে টেনে নিল অপুর মা। বাবা, সেই তোমার ঠাকমার কাজের সময় তোমায় দেখেছি। কত ছোট্টটি ছেলে তুমি, কত বড় হয়ে গেছো। মাঝে মাঝে তো দেশে এসে মানুষগুলোকে দেখেও যেতে পারো। আসলে জেঠিমা, বাবা তো ব্যস্ত থাকেন, এতদিন ছোট ছিলাম, তাই বাবা একা একা আসতে দিত না। এবার থেকে মাঝে মাঝেই আসবো। এমন সময় পাশ থেকে অপু ভ্যাং ধরিয়ে বলল, লম্বা তাল গাছের মতো হয়ে গেছে, আর বলে কিনা এতদিন তো ছোট ছিলাম। এমন সময় চন্দনের জেঠিমা অর্থাৎ অপুর মা ওর কানটা টেনে বলল, এই বাঁদরমে, এটা কি ধরনের কথাবার্তা? কত বড় হয় তোর থেকে, আমাদের বাড়িতে প্রথম এসেছে, কোথায় আপ্যায়ন করবে তা নয়। ও মা, কানটা ছাড়ো, লাগছে তো। যা, ওদের নিয়ে গিয়ে তাড়াতাড়ি খেতে বসকে যা। চন্দন, অতনু ও বাকি সকলে জেঠিমার কাছ থেকে বিদায় নিয়ে খাবার টেবিলের দিকে গেল। বাড়ির দালানে লম্বা করে শতরঞ্জি পেতে সকলকে খেতে দেওয়া হয়েছে। অনেক বেলা হয়ে গিয়েছিল। দাদুর অনেকক্ষণ আগেই খাওয়া হয়ে গিয়েছিল, তাই আর দেরি না করে চন্দন ও অতনু বসে পড়ল। চন্দনের ঠিক পাশেই অপু এসে বসল। বসেই চন্দনের হাতে চিমটি কেটে চাপা গলায় বলতে লাগলো, তোমার জন্য সবার সামনে মায়ের কাছে কানমোলা খেতে হলো, এর ফল কিন্তু ভুগতে হবে তোমায়। চন্দন মনে মনে ভাবল, কি অদ্ভুত মেয়ে রে বাবা, আর কি শয়তান, বাপের জন্মে এমন দেখিনি কাউকে। ইতিমধ্যেই পাতে ভাত, ডাল ও চচ্চড়ি পড়ে গেছে, তাই আর কথা না বাড়িয়ে চন্দন খাওয়ায় মনোযোগ দিল। শুক্তটায় প্রচণ্ড ঝাল হয়ে গিয়েছিল। এত ঝাল খাওয়ার অভ্যেস চন্দনের নেই, তাই বারে বারে জল খেতে লাগলো, আর ঝালের চোটে মুখখানা ঘেমে লাল হয়ে উঠল। ওপাশ থেকে খেতে খেতে অপু বলল, অতনু, তোমার বন্ধুটা শুধু ওই গায়ে গতরেই বড় হয়েছে, একটু ঝাল খেয়েই করছে দেখো। তোমার জন্য বরং মাকে বলে একটা দুধের বোতল আনিয়ে দিচ্ছি। সবার সামনে এমন কথা শুনে গাটা রি রি করে উঠল চন্দনের। ইচ্ছা করছিল চুলের বিনুনিগুলো ধরে নাড়িয়ে দিতে। পুচকিটা বলে কি? যে কদিন আছে তার মধ্যেই পুচকিটাকে বুঝিয়ে দিতে হবে চন্দন আসলে কি জিনিস। এককালে স্কুল শিক্ষক ছিলেন চন্দনের দাদু। এখন রিটায়ার্ড হলেও শিক্ষকতা ছাড়তে পারেননি। গ্রামের বাড়িতে বেশ কিছু জনকে সন্ধ্যাবেলায় বিনা বেতনে পড়াতেন। অপু, অতনু সহ অনেকেই পড়তে আসত। সেদিন জমি জায়গা সহ হিসাব নিকাশ নিয়ে নায়েববাবুর সাথে ব্যস্ত থাকার দরুন চন্দনের উপর ভার পড়ল ওদেরকে পড়াবার। অপুকে টাইট করার এমন অপ্রত্যাশিত সুযোগে চন্দন যার পর নাই খুশি হয়ে উঠল। সব মিলিয়ে জোনা ৫ জন পড়তে আসে, প্রত্যেকেই অপু আর অতনু সমবয়সী। দাদু নিজে চন্দনকে নিয়ে গিয়ে ওদের সাথে পরিচয় করিয়ে দিল। পড়াতে পড়াতে চন্দন কেবলই অপুর দুর্বল জায়গাটা খুঁজতে লাগলো, যাতে দুপুরে নুনের শরবতের বদলাটা নিতে পারে। এই যে পুঁচকি, তোমার অঙ্কের খাতাটা দেখি। পুচকি নামটা শুনে অপু রাগে কটমট করে চন্দনের দিকে তাকালো, যেন এক্ষুনি ভস্ম করে দেবে। বেচারা অপু অঙ্কে বেশ কাঁচা, তাই একই জিনিস বারবার দেখানোর পরেও ভুল করছে।
চন্দন সবার সামনে বেশ করে ওর কানটা মুলে দিল। ফর্সা কানটা লজ্জায় ও রাগে লাল হয়ে উঠল। অপুর কানের কাছে মুখ নিয়ে গিয়ে চন্দন চাপা স্বরে বলল, বলেছিলাম না চন্দন কারোর হিসাব বাকি রাখে না। রাগে দাঁতে দাঁত ঘষতে লাগলো অপু। এমন সময় হঠাৎ করেই পুরো পাড়াটা অন্ধকার। যা বাবা, লোডশেডিং নাকি? গ্রামের দিকে লোডশেডিং একটা নিত্যদিনের ব্যাপার। শীতের সময় সন্ধ্যার দিকে পরিমাণটা আরও বেড়ে যায়। এমন সময় দাদু কেরোসিনের দম দেওয়া একটা হেরিকেন নিয়ে হাজির। এই যে দাদু ভাই, দিদি ভাইরা, কি হচ্ছে? আমার নাতি ঠিকঠাক পড়াতে পারছে তো? একমাত্র অপু ছাড়া সবাই এক বাক্যে সম্মতি জানালো। এই যে উপমা, তোমার কি আমার দাদু ভাইয়ের পড়ানো পছন্দ হয়নি? না দাদু, খুব বাজে ছেলে তোমার নাতিটা। আমার কানটা এমন মুলেছে এখনো ব্যথা। দুপুরবেলা আমাদের বাড়িতে ভালো মন্দ খেয়ে আমার মায়ের আদর খেয়েছে, সব ফেরত দিতে বলো ওকে। চন্দন ঝগড়ার রাশ নিজের দিকে টেনে বলল, জানো দাদু, আমায় দুপুরে নুনের শরবত খাইয়েছে, এমনকি খেতে বসে আমায় চিমটি কেটেছে। পুঁচকি দেখতে হলে কি হবে, ভীষণ শয়তান। আহা, হয়েছে হয়েছে, এবার থাম তো তোরা। বাইরে তখন গুমোট অন্ধকার। হালকা মৃদুমন্দ বাতাস বইছে। চাঁদের আলো এসে পড়েছে দূরে মেঠো আলোপথের ওপর। অন্ধকারে বাড়ির পাশের গাছগুলো এক একটা ভিন্ন ভিন্ন অবয়ব সৃষ্টি করেছে। এমন সময় খুব কাছাকাছি কতগুলো শিয়াল ডেকে উঠল। এই পরিবেশে কারোর কি আর পড়ায় মন বসে? সবাই মিলে দাদুর কাছে ভূতের গল্পের বায়না করল। দাদুও না করতে পারল না। মাঝে হেরিকেন রেখে দাদুকে সবাই ঘিরে ধরে বসে পড়ল। হ্যারিকেনের মায়াবী আলো থেকে থেকে শিয়ালের ডাক, দূরে মাঠে নিশাচর পাখির ডানা ঝাপটানোর আওয়াজ, ঝিঝি পোকার ডাক, সবকিছু মিলিয়ে ভূতের গল্প শোনার জন্য এক্কেবারে মায়াবী পরিবেশ। চন্দনের একপাশে অপু আর একপাশে অতনু। মাঝে মাঝে ভয়ের চোটে অপু চন্দনের হাতটা শক্ত করে জড়িয়ে ধরছে। হ্যারিকেনের নিভু নিভু আলোয় অপুর মুখের দিকে তাকালো চন্দন। টানা টানা চোখগুলো ভয়ের চোটে ছোট হয়ে এসেছে। চন্দনের গা ঘেঁষে এসে নিজের হাত দুটো দিয়ে চন্দনের হাতটা লতার মতো জড়িয়ে রেখেছে। পুচকিকে আরেকটু ভয় পাইয়ে দেবার জন্য চন্দন বলল, এই পুচকি, দেখ তোর পিছনে কে। অপু ভয়ে ভয়ে পিছনে তাকাতেই চমকে উঠল। চন্দন হাতের ছায়া কি সব ভূতের অবয়ব সৃষ্টি করেছে। এই ধেড়ে বাঁদর, তুমি না খুব বাজে, আমার ভয় দেখাচ্ছ কেন? এই বলে চন্দনের আরও গায়ের কাছে সরে এলো অপু। এতটাই কাছে চলে এসেছে যে তার চুলের সুবাস চন্দনের নাকে ঠেকল। অপুর মাথার এলোমেলো খোলা চুলগুলো চন্দনের গালে কানে আলতো করে স্পর্শ করে নেমে যাচ্ছে। চন্দনের শরীর অদ্ভুত এক শিহরণে আবিষ্ট হয়ে গেল। মনে হচ্ছিল পুচকি যেন সবসময় এভাবে ওর হাতটা ধরে রাখে। হ্যারিকেনের নিভু নিভু আলোর এই রাত্রি যেন কখনো শেষ না হয়। সেই দিন রাতের বেলা খাওয়া দাওয়া করে চন্দন তার নিজের ঘরে শুতে যাবে। দাদুর ঘরের পাশ দিয়ে যাবার সময় তার মনে হলো কারা যেন ফিস ফিস করে কথা বলছে। কি ব্যাপার, এত রাতে দাদুর ঘরে কে? খুব সন্তর্পণে তাকাতেই দেখল পঞ্চানন আর দাদু কেমন যেন চিন্তামগ্ন। সে আস্তে আস্তে শুনতে পেল, কর্তামশাই ছোট বাবুকে এখানে রাখাটা কি ঠিক হচ্ছে? এতদিন তো হয়ে গেল, এবার না হয় বাড়ি পাঠানোর ব্যবস্থা করুন। আপনি তো সবই জানেন কর্তামশাই, শুধু শুধু বাচ্চা ছেলেটার জীবন এখানে ফেলে রেখে বিপদে ফেলছেন কর্তামশাই। কি ব্যাপার, কি বিষয়ে আলোচনা করছে দাদু? আর কেনই বা পঞ্চানন তাকে বাড়ি পাঠাবার জন্য উঠে পড়ে লেগেছে? কি একটা বিপদের কথা বলল না? কিসের বিপদ? এভাবে হাজারটা প্রশ্ন চন্দনের মাথার ভেতরে ঘুরপাক খেতে লাগলো। রাতের অন্ধকারে এভাবে দাদুর ঘরে আড়ি পাততেও তার কেমন একটা লাগছে। গ্রামের মানুষজন, পরিবেশ, তার নিজের দাদু সব যেন স্বাভাবিক থাকলেও কিছু তো একটা গলদ রয়েছেই।
তুমি ঠিকই বলেছ পঞ্চানন, কিন্তু নিজের নাতিটাকে কি করে চলে যেতে বলি, যে কিনা এতদিন পর গ্রামের বাড়ি এসেছে। এতদিন দূরে দূরে রেখেছিলাম, বেশ ভালো ছিল, কিন্তু এভাবে আর কতদিন সেই দুষ্ট শক্তির হাত থেকে নিজের পরিবারকে বাঁচাবো? না, এবার কিছু না কিছু একটা করতেই হবে। তুমি শুধু খেয়াল রেখো চন্দন যেন কোনো মতেই জানতে না পারে কিছু, আর সব সময় ওকে একটু চোখে চোখে রেখো। সামনে আমাদের ঘোর অমানিসা ঘনিয়ে আসছে। চন্দনের ভেতরটা যেন কু ডাকতে শুরু করেছে। পরিবারের ওপর বিপদ, তার মানে দাদু তাকে কিছু লুকোচ্ছে, কিন্তু কি? হালকা শীতল বাতাসের ঝাপটায় সারা শরীরে শিহরণ খেলে গেল। রাতের অন্ধকার যেন আরও জমাট হতে শুরু করেছে। গোপন দুটো চোখ সবসময় আড়ালে নজর রেখে চলেছে যেন। কোনো কথা না বাড়িয়ে চুপচাপ নিজের ঘরের দিকে পা বাড়ালো চন্দন। শুনতে পেল দূরে কোনো ঝোপঝাড় থেকে শেয়ালের দল কান্না জুড়ে দিয়েছে। বেশ কিছুদিন পরের কথা। দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে চন্দন নিজের ঘরে ঘুমিয়ে পড়েছে। এমন সময় কার যেন পায়ের শব্দে ঘুম ভেঙে গেল হঠাৎ। ঘুম জড়ানো চোখটা খুলে দেখে টেবিলের সামনে অপু তার মোবাইলটা হাতে নিয়ে কি যেন দেখছে। এই যে পুঁচকি, কি ব্যাপার? আমার ফোন নিয়ে কি করছো? চন্দন যে এভাবে ঘুম থেকে উঠে পড়বে তা কল্পনাও করতে পারেনি অপু। এভাবে তার গোপন অভিসার প্রকাশিত হয়ে পড়ায় সে বেশ লজ্জিত হয়ে পড়ল। ফোনটা টেবিলের কাছে রেখে দিয়ে জানলার দিকে সরে গিয়ে বলল, তোমার ফোনে হাত দিতে আমার বইই গেছে, শুধু ওই কটা বাজছিল ওইটাই দেখছিলাম। ঘরে এত বড় একটা ঘড়ি থাকতে ফোনেই টাইম দেখতে হলো? যাও, বইই গেছে তোমার ফোনে হাত দিতে। এই বলে একটা বাটি হাতে করে অপু চলে যেতে উদ্যত হলো। ভাজা পিঠের গন্ধে চন্দন বুঝল অপু ওর জন্য ভাজা পিঠে এনেছে। আরে ওই বাটিটা তো দিয়ে যা, ওটা তো কাকিমা আমার জন্যই পাঠিয়েছে। অপু ততক্ষণে দরজার ওপাশে চলে গেছে। চন্দনের কথায় মুখ বাঁকিয়ে বলল, মোটেই না, তুমি আমায় তোমার ফোনে হাত দিতে দাওনি, তাই এটাও তুমি পাবে না। এতক্ষণে চন্দন বিছানা থেকে নেমে গেছে। সে অপুর হাতটা ধরে বলল, আচ্ছা, তোকে আমার ফোনটা দেব, তুই যা খুশি তাই করিস, এবার তো বাটিটা দে। বাহ, কি সুন্দর ছবি ওঠে গো তোমার ফোনটায়। তুমি আমার কতগুলো ছবি তুলে দেবে গো চন্দনদা? হ্যাঁ দেব, তার আগে তুই হাঁ কর। না না, ওগুলো মা তোমার জন্যই পাঠিয়েছে, আমি খেয়েছি, তুমি খাও। হুম, তোকে একটা খেতেই হবে, নইলে জোর করে মুখে পুরে দেবো কিন্তু। চন্দনের জোরাজুরির কাছে অপু হার মানতে বাধ্য হলো। এর আগে কখনো অপুকে এত কাছ থেকে দেখেনি চন্দন। ঠিক যেন তুলির টানে হালকা গোলাপি রঙের ঠোঁট দুটো এঁকে দিয়েছে। ঘন কালো ভ্রুর সাথে টানা টানা চোখগুলো বেশ মানানসই। তোমায় যতটা খারাপ ভেবেছিলাম ততটাও নয়। এবার কিন্তু আমার অনেকগুলো ছবি তুলে দিতে হবে। চন্দন কিছু একটা বলতে চাচ্ছিল, এমন সময় চন্দনদা খেলতে যাবে না? অপু আর চন্দন কথাবার্তায় এতটাই মশগুল ছিল যে অতনু কখন দরজার বাইরে এসে দাঁড়িয়েছে খেয়াল করেনি। প্রতিদিন বিকেলে অতনুর সাথে খেলতে যায় চন্দন। বেশিরভাগ দিনই ঘুমিয়ে পড়ে, তাই অতনু এসেই ডেকে নিয়ে যায়। আরে হ্যাঁ হ্যাঁ, দাঁড়া, আমি রেডি হইনি। এমনি করে বেশ কয়েকদিন পেরিয়ে গেল। চন্দনের দিনগুলো বেশ ভালোই কাটছে। অপুর সাথে আর সাপে নেউলে সম্পর্কটা নেই, বেশ ভাব হয়ে গেছে দুজনের। এখন তো অপুর চন্দনদা ছাড়া চলেই না। কিন্তু আগামী দিনে কি ভয়ঙ্কর বিপদ চন্দনের অপেক্ষায় আছে সেই আভাস তখনও সে পায়নি।
একদিন সন্ধেবেলা খেলা শেষে চন্দন আর অতনু একসাথে বাড়ি ফিরছে। আজ একটু বেশি দেরি হয়ে গেছে। কি জানি বাবু দাদু না আবার চিন্তা করে। আকাশের পশ্চিম কোণে কালো মেঘের ঘন ঘটা যেন অল্প অল্প করে জেকে বসছে সমস্ত আকাশটাকে। দুজনে মনের সুখে গল্প করতে করতেই বাড়ির দিকে পা বাড়াচ্ছিল। কিছু দূর যেতেই থমকে যায় চন্দন। সামনে পুকুরের ধারে কেউ যেন উবুর হয়ে বসে আছে না? এই বৃষ্টি বাদলার দিনে ওটা কে? অতনু, দেখতে পাচ্ছিস ওখানে কে একজন রয়েছে না? প্রথমে খেয়াল না করলেও পরে চন্দনের কথায় যেন ঠিকই নজরে পড়ে অতনুর। হ্যাঁ গো, কে বলো তো? এই ভর সন্ধেবেলায় কে ওখানে? গিয়ে দেখবে একবার। তবে সাবধানে, কারোর বদ মতলবও থাকতে পারে। চুপচাপ পুকুর পাড়ে আসতেই শিউরে ওঠে চন্দন আর অতনু। প্রচণ্ড জোরে বাজ পড়ে কাছে পিঠে কোথাও। যে দৃশ্য তারা দেখছে সেটা কোনো সাধারণ বোধ বুদ্ধি সম্পন্ন মানুষের পক্ষে কি করে সম্ভব? একটা দীর্ঘকায় অবয়ব পুকুরের জলে যেন কিছু ফেলে দিচ্ছে, আর তাতে পুকুরের জল ধীরে ধীরে গাঢ় লাল বর্ণ ধারণ করছে। এই এই কে তুমি? কি করছো এখানে? চিৎকার করে ওঠে অতনু। এ কি? এটা কি? ধীরে ধীরে অবয়বটি যখন উঠে দাঁড়ালো তাকে দেখে দুপা পিছিয়ে গেল দুজনে। বাম চোখের গর্তে সাদা অক্ষি বলয়, তাতে কোনো মণির চিহ্ন নেই। অন্ধকারে যেন সেটা খুঁজে চলেছে কাউকে। পরনে ছেঁড়া একখণ্ড কাপড়, এক হাতে ছুরি আর এক হাতে গলা কাটা একটা কালো পাখি। কাক না? হ্যাঁ, কাকই তো, কিন্তু আকৃতিতে একটু বড়, আর তার গলা থেকে টপ টপ করে রক্তের ফোঁটা পড়ছে নদীর জলে। এসেছিস? হ্যাঁ, তুই এসেছিস তাহলে কতদিন আর পালিয়ে বেড়াবি? যেখানেই যা, নিয়তি নিয়তি তোকে আমার কাছে নিয়ে আসবেই। একটা বজ্র গম্ভীর গলায় অশনি সংকেতের সাথে প্রকৃতির রূপ যেন জানান দিচ্ছে কিছু একটা অঘটন ঘটতে চলেছে। কে তুমি? আমাকে চেনো? কি সব আবোল তাবোল বকছো? কথাগুলো দীর্ঘ কণ্ঠে বললেও চন্দনের গলায় তখন একটা অস্বস্তির ছোঁয়া। তোর অপেক্ষাতেই তো আমি পথ চেয়ে বসে রয়েছি সেই কত বছর ধরে। তোর রক্তেই তো আমার শেষ ইচ্ছে পূরণ হবে। এই বলে বিকট স্বরে হাসতে লাগলো সেই দীর্ঘকায় অবয়ব। মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানিতে ঠাওর হচ্ছে তার কৃষ্ণবর্ণ দেহটা। এ যেন কোনো এক জল জ্যান্ত বিভীষিকা, যে কিনা স্বয়ং মৃত্যুদূত। অতনু বলে উঠল, চন্দনদা, চন্দনদা চলো এখান থেকে, অনেক দেরি হয়ে গেছে। নইলে নইলে দাদু এবার চিন্তা করবে। এইসব এসব পাগলের কথায় কান দিও না, চলো। এক প্রকার জোর করেই সেখান থেকে চন্দনকে নিয়ে যায় অতনু। বৃষ্টির সাথে হাওয়ার বেগ আস্তে আস্তে বাড়তে শুরু করেছে। পেছন থেকে আবার ভেসে আসছে সেই বজ্র গভীর কণ্ঠস্বর। কি? আমি পাগল? হ্যাঁ, আমি পাগল? হ্যাঁ, আসবি, ঠিক আসবি আমার কাছে। সময় ঘনিয়ে এসেছে। চন্দন যেন কোনো মন্ত্রের জাদুতে নির্বাক। এই অজানা শয়তানের আবির্ভাব, সাথে এই রুদ্ররূপ সত্যি কি ভবিষ্যতের আগামাভাস? আর কথা বাড়ায় না দুজন। শুধু ঠিক করে দাদুকে এসব কথা জানাবে না, পাছে তাকে বাড়ি পাঠিয়ে দেয়। চন্দন মনস্থির করে এই রহস্যের সত্যতা সে যাচাই করবে। এটা কি শুধুই পাগলের প্রলাপ নাকি?
দেখতে দেখতে দোল এসে গেল। সকালবেলায় অপু আর অতনু মিলে ফন্দি করে রঙে ভূত করে দিয়েছে। চন্দন মনে মনে ঠিকই করে নিয়েছে বিকেলের প্রতিশোধ নেবে। বিকেলবেলায় আবির নিয়ে দাদুর পায়ে দেবার পর অপুদের বাড়ির দিকে চলল সে। কিভাবে অপুর মুখে মাথায় আবির মাখিয়ে ভূত করবে সে কথা ভাবতে ভাবতেই চন্দনের মনটা উৎফুল্ল হয়ে উঠল। জেঠিমা, অপু কোথায়? আজ দোল পূর্ণিমার জন্য দামোদরকে দোলনায় বসিয়ে স্নান করানো হয় মন্দিরে। বাড়ির গিন্নিরা সকলেই পুকুর থেকে জল নিয়ে দামোদরের মাথায় ঢালে। জেঠিমা ওইখানে যাবার প্রস্তুতি নিচ্ছিল। শাড়ির কুচি ঠিক করতে করতে জেঠিমা চন্দনকে দেখে বলল, বাপ্পা, খুব যে দুটিতে ভাব হয়েছে দেখছি। অপুর মুখে তো সারাক্ষণ চন্দনদা ছাড়া একটি কথাও নেই। চন্দন মুচকি হেসে জেঠিমার পায়ে আবির দিয়ে প্রণাম করল। থাক বাবা, বেঁচে থাকো, বড় হও। আচ্ছা দাঁড়াও, আমি অপুকে ডেকে দিচ্ছি। না না, ওকে ডাকতে হবে না। আমি এসেছি শুনলেই দরজায় খিল দিয়ে বসে থাকবে। সকালবেলায় আমায় রং মাখিয়ে ভূত করেছে, তাই ওকেও বিকেলে এমন আবির মাখাবো যাতে কেউ আর চিনতেই না পারে। কাকিমা ওদের ছেলে মানুষই দেখে হেসে ফেলল। এদের নিয়ে আর পারি না। আচ্ছা আমি মন্দিরের দিকে যাচ্ছি, তোরা যা পারিস কর। চন্দন চুপি চুপি অপুর ঘরে উঠে এলো। যা বাবা, এ তো ঘর ফাঁকা। কোথায় গেল মেয়েটা? নিশ্চয়ই ছাদে আছে। সিঁড়ির মুখের কাছে এসেই চন্দন থমকে গেল। অতনু আর অপু দুজনে পাশাপাশি দাঁড়িয়ে আছে। অপুর মুখে আর লাল পেরে শাড়িটায় আবির, আর অতনুর হাতে আবিরের জায়গাটা। দুজনেই গল্পে মশগুল। মুহূর্তের মধ্যে চন্দনের মনের যত খুশি এক নিমেষে চলে গেল। এক অদ্ভুত বিষাদে মনটা ভরে উঠল। বুকের ভিতরে একটা চাপা কষ্ট যেন কুড়ে কুড়ে খাচ্ছে তাকে। অপুকে আর অতনুকে এভাবে দেখে কেন যে তার মনে এমনটা হচ্ছে তা কিছুতেই বুঝতে পারছে না সে। চন্দনের দিকে পিছন করে থাকার জন্য দুজনের কেউই চন্দনকে খেয়াল করল না। চন্দন নিঃশব্দে নিচে নেমে এলো। এই যে দাদু ভাই, কোথায় ঘোরা হচ্ছে একা একা? তোমার জুটিটি কোথায় গেল? আবিরের থালাটা টেবিলে রেখে চন্দন দাদুর পাশে সোফায় বসে পড়ল। কি ব্যাপার দাদু ভাই, তোমার মুখটা ভার ভার লাগছে কেন? আজ কি আবার দুজনে ঝগড়া করেছো নাকি? না দাদু, কি জানি কেমন যেন ভালো লাগছে না আজকে। দাদু গায়ে শালটা জড়িয়ে নিল। আচ্ছা, আমি মন্দিরের দিকে যাচ্ছি, আমার সাথে চলো। ওখানে গেলে মন আপনা আপনি ভালো হয়ে যাবে। ভুল কিছু বলেনি দাদু। মন্দিরে প্রবেশের সাথে সাথেই মন্ত্রোচ্চারণের শব্দ ও লোকজন দেখে চন্দনের মনটা এক নিমেষে ভালো হয়ে গেল। মেয়েরা সকলেই শাড়ি পরে কোমরে কলসি নিয়ে দাঁড়িয়ে আছে, আর মন্দির চত্বরের মেয়েগুলো রাধা সেজে গেট আগলে দাঁড়িয়ে আছে। ছেলেগুলো কোমরে গামছা বেঁধে কৃষ্ণ সেজেছে। কিছুক্ষণের মধ্যেই আবির খেলা শুরু হবে। পিঠে কার যেন হাত পড়ায় চন্দন পিছনে ফিরে তাকালো। দেখে শ্রেয়া আবির নিয়ে দাঁড়িয়ে আছে। শ্রেয়া অপু অতনুর সাথে একই ক্লাসে পড়ে। চন্দনের দাদুর কাছে পড়তে আসে সেই সূত্রেই পরিচয়। কি ব্যাপার চন্দনদা, আজকের দিনে গালটা এভাবে ফাঁকা রেখেছো যে? আমি একটু আবির মাখাই তোমায়। চন্দন হাসি মুখে ঘাড় নাড়ল। চলো না চন্দনদা, ওই দিকটা আবির খেলা হচ্ছে, গিয়ে দেখি। চন্দন না না করছিল, কিন্তু শ্রেয়া সে কথায় কান না দিয়ে চন্দনের হাত ধরে টেনে নিয়ে গেল। ইতিমধ্যে কখন অপু এসে হাজির হয়েছে চন্দন তা খেয়ালই করেনি। পাশের টগর গাছের দিকে চোখ যাওয়া মাত্রই চন্দনের চোখে পড়ল সে। রাগি রাগি মুখ করে চন্দন আর শ্রেয়ার দিকে কটমট করে দেখছে। চন্দনের চোখে চোখ পড়তেই অন্যদিকে মুখ ঘুরিয়ে এমন ভাবখানা করতে লাগলো যেন চন্দন যা করছে করুক, তাতে ওর বইই গেছে। চন্দনের মাথায় দুষ্টুমি খেলে গেল। সে অপুকে দেখিয়ে দেখিয়ে শ্রেয়ার হাতটা ধরে আরও হেসে হেসে গল্প করতে লাগলো। অপু এভাবেই আর চোখে চোখে শ্রেয়া আর চন্দনকে লক্ষ্য করতে থাকলো। কিন্তু হঠাৎই এক চিৎকারে সকলের হুঁশ ফিরল।
মন্দিরের পেছন দিকে পুকুরটা থেকে ছুটে আসেন এক মহিলা। পুকুর পাড়ে যেতেই সকলের চক্ষু চড়ক গাছ। পুকুরের জল কৃষ্ণবর্ণ ধারণ করেছে, আর সেখানে ভেসে বেড়াচ্ছে শয়ে শয়ে মৃত মাছ, ব্যাঙ আর সাপ। এমন জিনিস গ্রামের কেউ কখনো দেখেনি। পুরোহিত মশাই ইতিমধ্যে পুজো ছেড়ে উঠে এসেছেন। সকলেই স্তম্ভিত। হঠাৎ দাদু বলে উঠলেন, চন্দন, তুমি আর এগোবে না, সাবধান, এক্ষুনি বাড়ি ফিরে যেতে হবে। কিন্তু আবার সেই পরিচিত বজ্রগম্ভীর কণ্ঠস্বর। এবার চন্দনের সাথে সকল উপস্থিত গ্রামবাসী ঘুরে দাঁড়িয়েছে সেই দিকে। ধীরে ধীরে চারপাশের পরিবেশ যেন ভারী হয়ে আসছে। হাওয়া বইতে শুরু করেছে প্রবল বেগে। একটা বিশ্রী কটু গন্ধ ঘোরাফেরা করছে। কেমন আছেন কর্তামশাই? চিনতে পারছেন আমাকে? চন্দনের দাদুর মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তাহলে তার সন্দেহই সত্যি। সেই সত্যি সত্যি ফিরে এসেছে আবার। এখান থেকে চলে যাও। কে তুমি? কেন এসেছো এখানে? আর কখনো যেন এদিকে তোমায় না দেখি। এক প্রবল অট্টহাসিতে ছেয়ে গেল চারপাশ। ধীরে ধীরে একটা লালচে কালো মেঘ গিলে নিল গোটা আকাশটাকে। সবাই ভয়ে তটস্থ। সামনে যে দাঁড়িয়ে আছে তাকে সাধারণ মানুষ বললে ভুল হবে। দীর্ঘকায় কালো লোমশ শরীর, হাতে ও পায়ে রক্তের ছাপ, চোখ দুটো যেন জ্বলছে। আর মুক্তি নেই। সময় সময় গড়িয়ে এসেছে। এবার প্রতিশোধের পালা। এতদিন অপেক্ষা করেছি আমি। এবার রক্তের খেলা শুরু হবে। যেমন করে ওই জলে লাশ ভেসে বেড়াচ্ছে, সেরকমই মৃত্যু নামবে তার মারণ ছোবল নিয়ে। তৈরি থেকো কর্তামশাই, তৈরি থেকো। এই বলে ধীরে ধীরে সেই অবয়ব পুকুরের পাড়ে জঙ্গলে মিলিয়ে গেল। সবাই একে অপরের মুখ চাওয়াচাই করছে, কিন্তু আকস্মিক এই ঘটনায় কেউ বুঝতে পারছে না কি হলো। হঠাৎই দাদু নির্দেশ দিলেন, পঞ্চানন, এই পঞ্চানন, শিগগিরই দাদু ভাইকে নিয়ে বাড়ি যা। আর এ কদিন যেন ঘর থেকেও না বেরোয়। দাদু কেমন যেন ভয় পেয়েছে মনে হলো। চন্দন কখনোই দাদুকে এরকম দেখেনি। দাদুর আদেশের বিরুদ্ধে কথা বলার সাহস তার নেই। অগত্যা পঞ্চাননের সাথে বাড়ির দিকে পা বাড়ালো সে। কিন্তু তার মাথায় ঘুরপাক খেতে লাগলো, এই লোকটা দাদুকে চিনল কিভাবে? নিশ্চয়ই কোনো রহস্য আছে। না, তাকে খুঁজে বার করতেই হবে এর পেছনে সত্যতা। বেশ কিছুদিন পরের কথা। নিজের ঘরে বসে অভ্যেস মতো একটা গল্পের বই নিয়ে পড়ছিল চন্দন। এমন সময় কোথা থেকে ঝড়ের বেগে অপু এসে ওর সামনে দাঁড়ালো। বই থেকে মুখ নামিয়ে চন্দন অপুর দিকে তাকালো। পরনে একটা ফ্রক জামা, মাথার চুলগুলো বেনি করে বাঁধা, টানা টানা চোখগুলো কাজলের ছোঁয়া পেয়ে আরও জীবন্ত হয়ে উঠেছে যেন। অপু কোমরে হাত রেখে চন্দনের উদ্দেশ্যে বলল, খুব পছন্দ হয়েছে না শ্রেয়াকে? খুব তো দুজনে হাত ধরে ধরে ঘুরছো। তারপর মুখ ভেঙচে শ্রেয়ার মতো ভঙ্গিমা করে বলল, চন্দনদা, আমি তোমায় একটু আবির দিই। খুব পছন্দ হয়েছে না ওকে? দাঁড়ো, দাদুকে বলে তোমাদের ব্যবস্থা করছি। অপুর এরকম কথাবার্তায় চন্দন হাসবে না কাঁদবে কিছু বুঝতে পারল না। শেষে অপু ঘর থেকে বেরিয়ে দাদুর কাছে যাচ্ছে দেখে চন্দন বিছানা থেকে নেমে গিয়ে অপুর হাতটা ধরল। বারে, তুই যখন অতনুকে রং মাখাস তার বেলায় কিছু না, না আমার বেলাতেই যত দোষ। অপু এক ঝটকায় চন্দনের থেকে ওর হাতটা ছাড়িয়ে নিয়ে,
অতনু আমার ছোটবেলার বন্ধু, তাই ও আমাকে দিতেই পারে। কিন্তু শ্রেয়া, ও কেন তোমায় রং দেবে আর তোমার হাত ধরে কেন ঘুরবে? ও সব চলবে না। একমাত্র আমি তোমাকে আবির মাখাতে পারি, আর কেউ না। কথাটা যেন মনে থাকে। এই বলে হাতের মুঠোয় থাকা আবির চন্দনের গালে মাখিয়ে দেয়। তারপর আবার যেমনভাবে এসেছিল সেভাবেই ঘর থেকে বেরিয়ে গেল। সত্যি ভালোবাসা বড়ই অদ্ভুত। যার ওপর এই অনুভূতি জন্মায় তার উপর অজান্তেই এক অধিকার বোধ তৈরি হয়। মনে হয় যেন তার ভালো খারাপ সব কিছুর ওপর একমাত্র অধিকার তার, অন্য কারোর উপস্থিতি সেখানে সহ্য হয় না। অপু তখনও তার মনে তার প্রিয় চন্দনদাকে নিয়ে তৈরি হওয়া অধিকার বোধগুলোর কোনো সুস্পষ্ট কারণ খুঁজে না পেলেও তা ছিল ভালোবাসারই পূর্ব অনুরাগ। অপরদিকে চন্দনও এ ব্যাপারে একেবারে অজ্ঞ ছিল। তবে পুচকির এই ব্যাপারগুলো তার মনের কোণেও বসন্তের এই সন্ধ্যার মতো রঙিন অনুভূতির সৃষ্টি করত, যে অনুভূতিকে সংজ্ঞায়িত করার মতো কোনো জুৎসই নাম তখনও তার জীবনের অভিধানে আসেনি। দেশের বাড়িতে এসে মাছের নেশা পেয়ে বসেছে চন্দনকে। অবশ্য খাবার থেকে মাছ ধরার নেশাই বেশি। দুপুরে খাওয়া দাওয়ার পর ও আর অতনু ছিপ নিয়ে বেরিয়ে পড়ত, কখনো নদীর ধারে বা কখনো বাড়ির সামনের পুকুরে। ক্রমে ক্রমে চুনোপুটিতে আর শখ মিটছিল না, তাই সেদিন অতনুর উদ্দেশ্যে বলল, ভাই অতনু, এসব চুনোপুটিতে যে আর মন বসছে না। বেশ বড় সাইজের রুই কাতলা না হলে যে আর হচ্ছে না। অতনু চন্দনের কথা শুনে খানিকক্ষণ ভেবে বলল, হ্যাঁ, একটা জায়গা আছে চন্দনদা, কালীন শাহের। নামটা শুনেই প্রথম দিনের কথা মনে পড়ে গেল চন্দনের, কিন্তু ওই দিকে তো যাওয়া বারণ। না, কিছু বলার দরকার নেই, দেখাই যাক না। ওখানে বড় মাছ পাওয়া যাবে বলছো? পাওয়া যাবে না মানে? আলবাত পাওয়া যাবে। তুমি জানো না চন্দনদা, ওখানে এক একটা রুই মাছ প্রায় ছোট বাছুরের মতো সাইজের। আজ অবধি ওখানে একবারের জন্য জাল নামানো হয়নি। যতটুকু হয় এই ছিপেই মাছ ধরা হয়, তাই বিস্তর বড় মাছ আছে ওখানে। মাছের সাইজ কল্পনা করে চন্দন ওখানে যাবার জন্য উদ্গ্রীব হয়ে উঠল। অতনু চন্দনের মনের ভাব বুঝতে পেরে মৃদু হেসে বলল, ওখানে যাওয়াটা সহজ হবে না চন্দনদা। একে তো দিঘিটা একেবারে কচুরি পানায় ভর্তি, মাঝে মাঝে যদিও কিছু ফাঁকা জায়গা রয়েছে, কিন্তু বড় মাছ একবার টোপ গিলে পানার ঝাঁকে ঢুকে পড়লে বের করে আনা যাবে না। তখন সব পরিশ্রমই বৃথা যাবে। আর তাছাড়াও ওই পুকুরের কিন্তু বড় দুর্নাম রয়েছে, ওতে নাকি অনেকে ডুবে মারাও গিয়েছে। তাই দাদু প্রথম দিনই মানা করে দিয়েছিল আমায়, আমি যাতে ভুল করেও ওই দিকে তোমাকে না নিয়ে যাই। চন্দন এবার ছিপগুলো গুটিয়ে রেখে উঠে দাঁড়ালো। মাছের নেশার কাছে দাদুর নিষেধ যে টিকবে না সে কথা ভালো করেই জানত অতনু। হলেও তাই, চন্দন একেবারে নাছোড়বান্দা। অতনুর কোনো কথায় সে শান্ত হবে না, এমনকি যদি সে রাজি নাও হয় তাহলে চন্দন একা যেতেই প্রস্তুত। অগত্যা উপায় না দেখে অতনুকে রাজি হতে হলো। আচ্ছা, বিপদে ফেলে তো আমায় চন্দনদা। ও কালীন শাহের মাছ রাক্ষুসে, এক একটার 12-14 কেজি ওজন। ভালো ডোর কাটার ব্যবস্থা তো রয়েছেই, সাথে বনবাদার ঘেটে পিঁপড়ের ডিমের ব্যবস্থা করতে হবে। সে বিস্তর ঝামেলার ব্যাপার, আর তার উপরে দাদু জানতে পারলে আর আস্ত রাখবে না। চন্দন অতনুর পিঠটা চাপড়ে দিয়ে বলল, দেখো, দাদুর চিন্তাটা আমার ওপর ছাড়ো, তুমি শুধু জোগাড় যন্ত্রে মন দাও। এমন সময় অপুকে ঘাটের দিকে আসতে দেখে অতনু বলল, ওই দেখো চন্দনদা, তোমার পুচকি আসছে। ওর কাছে ভুলেও আমাদের প্ল্যানের কথা বলো না কিন্তু, তাহলেই দাদুকে গিয়ে বলে দেবে আর সব কিছু ভেস্তে যাবে। এই যে দুটিতে কি এত আলোচনা হচ্ছে? এই তেমন কিছু নয়, মানে চন্দনদা তো কিছুদিনের মধ্যেই ফিরে যাবে, তাই আমাদের এখানকার যে সমস্ত জায়গাগুলো দেখা হয়নি সেখানেই নিয়ে যাওয়ার কথা হচ্ছিল। অপুর চোখে মুখে একই সাথে উদ্বেগ এবং অবিশ্বাসের অভিব্যক্তি ফুটে উঠল। সে ভ্রু জোড়া উপরে তুলে জিজ্ঞাসু চোখে চন্দনের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, চলে যাবে মানে? তুমি কি আবার কলকাতায় চলে যাবে চন্দনদা? হ্যাঁ, তা তো যেতেই হবে। এখানে তো ঘুরতে এসেছি, ওটাই তো আমার বাড়ি। ওখানেই আমার স্কুল, বাবা মা সবাই আছে।
বৃষ্টির ধারার মতো অশ্রুবিন্দু অপুর দুই ফর্সা গাল বেয়ে নেমে আসতে লাগলো। চন্দনের সেদিকে চোখ যেতেই, আরে পাগল মেয়ে, কাঁদছিস কেন? আমি কি একেবারে চলে যাচ্ছি? তোদের সাথে দেখা করতে আসবো বছরে একবার করে, ঠিক? এমন বলো না চন্দনদা, তুমি তুমি কালকেই চলে যাচ্ছ? এই বলে বাড়ির দিকে দৌড় লাগালো। অপুর এই অকারণের অভিমানের কোনো কারণ খুঁজে পায় না চন্দন। চন্দনদা, অপু খুব অভিমান করেছে গো। আর এই কদিনে আমরা তোমাকে খুব আপন করে নিয়েছি। আমার তো কোনো ভাই বা দাদা নেই, সেই জায়গাটা তুমি দখল করে নিয়েছো। আচ্ছা চন্দনদা, এমনটা কি হয় না? তুমি, আমি আর অপু সারা জীবন এখানেই থেকে গেলাম, বেশ হয় কিন্তু তাহলে? অতনুর কথার কোনো উত্তর ছিল না চন্দনের কাছে। আসলে মাঝে মাঝে জীবনে এমন এক পরিস্থিতি আসে যে সময় বাস্তবের কথা ভেবে অতীতের সুখের সাগরে গা ভাসাতে মন চায় না। চন্দন জানতো এই মাধবপুর, দাদু, অতনু, অপু এই সব ছেড়ে একদিন তাকে চলে যেতে হবে। তাই সে নিজেকে আগে থেকেই মানসিকভাবে তৈরি রেখেছে, শুধু শুধু মায়ার বাঁধনে নিজেকে জড়িয়ে কষ্ট দেবে না। পরদিন দুপুরে অতনুর তোড়জোড়ের বহর দেখে চন্দন অবাক। দুটো ব্যাগের মধ্যে মাছ ধরার সব সরঞ্জাম ঠাসা। সুগন্ধি চারা, পাউরুটি, বনবাজার থেকে ঘুরে সংগ্রহ করে আনা পিঁপড়ের ডিম, এছাড়া মোটা লাইলনের ডোর, ফতনা তো আছেই। অতনুকে বাহবা না দিয়ে পারল না চন্দন। বাবা অতনু, এ করেছো কি? এ যে গন্ধমাদন উঠিয়ে এনেছো। কোনো জিনিসে মন প্রাণ দিলে তার মতো এত আনন্দ আর কিছুতেই পাওয়া যায় না। মাছ ধরাটাও ঠিক এমন, বলতে পারো একটা বড় নেশা। আর অতনুর এই আয়োজন বলে দিচ্ছে জিনিসটার প্রতি ওর ভালোবাসা কতটা। দুপুরে খাবার পর সবাই যখন ভাত ঘুমে ব্যস্ত, তখন ওরা কালীন শাহের উদ্দেশ্যে রওনা দিল। গ্রাম থেকে মাইল চারেক দূরে পুকুরটা, তবে পুকুর না বলে দিঘি বলাই ভালো। প্রায় 20 বিঘা জমি নিয়ে তৈরি। দিঘির পাড় জুড়ে বট, পাকুড়, তেঁতুল, আম, কাঁঠালের নিবিড় অরণ্য। পূর্ব পাড় জুড়ে তাল গাছের সারি। একেবারে গ্রামের শেষ প্রান্তে ধান জমি যেখানে শেষ হয়েছে, সেখান থেকেই এই দিঘির শুরু। দাদুর মুখে শুনেছিল আগে এই দিঘির পাড়ের জঙ্গলটাই নাকি ঠ্যাঙাড়েদের ডেরা ছিল। পথের মাঝে একা পথিক দেখলেই সর্বস্ব কেড়ে নিয়েই ক্ষান্ত হতো না, যাতে করে কোনো প্রমাণ না থাকে। সেই জন্য প্রাণে মেরে দেহটা পুকুরে পানা ও জলজ গাছের মধ্যে লুকিয়ে ফেলত। এখনও মাঝে মাঝে গ্রীষ্মে দিঘির জল কমে এলে কাদার মাঝে মাথার খুলি হাড়গোড় উকি দেয়। সেকুল কাটার ঝোপটা পেরিয়ে ওরা দিঘির পাড়ে উঠল। অতনু ঠিকই বলেছিল, এখানে মাছ ধরা বড়ই দুরূহ ব্যাপার। গোটা দিঘিটা কচুরিপানায় পূর্ণ। তার সাথে জলজ হিঞ্চে আর জলকলমি এমন জড়াজড়ি করে আছে যে একবার ওর মাঝে মাছ টোপ গিলে ঢুকে পড়লে বার করার সাধ্য কারোর থাকবে না। উত্তর দিকের অপেক্ষাকৃত একটা পরিষ্কার জায়গা দেখে ওরা সেখানে চারা ফেলল। তারপর ছিপগুলো ফেলে দিয়ে মাছের অপেক্ষায় বসে রইল। সূর্য তখন দক্ষিণ দিকের শিমুল গাছটার মাথায়। ওই পারে দীর্ঘ গাছের ছায়াগুলো দিঘির জলে এসে পড়েছে। পানার উপর গোটা কতক ডাহুক হেঁটে বেড়াচ্ছে, আর মাঝের একটু ফাঁকা জায়গায় 3টি পালি হাঁস চড়ছে। মাঝে মাঝে মাছরাঙাটা তার সফল শিকারের জয়োল্লাস করতে করতে পাশের বাঁশ ঝোপের একটা উঁচু ডগে গিয়ে বসছে। জনমানবহীন জঙ্গল ঘেরা সেই দিঘির পাড়ে শুধু 2 বন্ধু। চন্দন মনে মনে ভাবল, আজ থেকে প্রায় 100 বছর আগে এখানেই ঠ্যাঙাড়েদের গোপন ডেরা ছিল। এমনই কত নির্জন দুপুরে কোনো অসহায় পথিক তাদের হাতে প্রাণপাত করত। তারপর তাদের দেহটা এমনই কোনো পানার ঝোপের আড়ালে গুঁজে দিত। দূরে কোনো গাছের ডালে একটা ঘুঘু ডেকেই চলেছে। আহ, কি মাদকতা সে ডাকে!
দুপুরে যে এত মাদকতা মেশানো থাকে তা কলকাতায় থাকতে আগে কখনো উপলব্ধি করেনি সে। কালীন সাহেবটি দেখলে মনে হয় যেন বনদেবী এক্ষুনি কোনো পাহাড়ের ঝোপঝাড় থেকে বনফুলের মুকুট পরে বেরিয়ে আসবে। মাছ না পেলেও সে আক্ষেপ নির্জন দুপুরের মাধুর্য ঘুচিয়ে দেবে। একটু আনমনা হয়ে পড়েছিল চন্দন। কর্কর শব্দে সম্বিত ফিরে পেয়ে দেখে ফতনাটা আর জলে ভেসে নেই। মাছে টোপ গিলেছে আর হুইলে সুতোটা টেনে নিয়ে যাচ্ছে। ছিপটা ধরে এক টান মারল চন্দন, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। মাছ টোপ গিলে জল বনে ঢুকে গেছে। টানাটানিতে কাঁটাটা ছিঁড়ে গেল আর মাছটা একটা বিশাল ঘাই মেরে জলে অদৃশ্য হয়ে গেল। যা চন্দনদা, এত বড় মাছটা হাতছাড়া হয়ে গেল। অবশ্য তাতে চন্দনের দুঃখ নেই। মাছ একবার যখন টোপ গিলেছে আবার গিলবে, কিন্তু কাঁটাটা ছিঁড়ে গেছে। তাড়াহুড়োর চোটে বাড়তি কাঁটা নিতে ভুলে গেছে ওরা। অতনু, তুই বাড়ি গিয়ে নতুন কাঁটা নিয়ে আয়, আমি ততক্ষণ এখানেই থাকি। গ্রাম এখান থেকে 4 মাইল হবে। সাইকেলে ঠিকমতো গেলে 1 ঘন্টার বেশি লাগবে না। অতনু চন্দনকে একা ফেলে কিছুতেই যেতে রাজি নয়। না চন্দনদা, এই বনের মধ্যিখানে তোমাকে তোমাকে একা ছেড়ে আমি কিছুতেই যাব না। অবশেষে চন্দনের জোড়াজড়িতে তাকে রাজি হতে হলো। এমন নিবিড় আম কাঁঠালের বন, দিঘির পাড়ে তাল বনের শাড়ি, কচুরি পানার উপর ডাহুক ডাহুকির ডাকাডাকি, মন উদাস করা ঘুঘুর ডাক, আর কখনো সে এমনটি শোনেনি। চন্দন তন্ময় হয়ে চারপাশের প্রকৃতি দেবীর অপূর্ব রূপ দুচোখ ভরে দেখতে লাগল। এমনি করে কতক্ষণ কেটে গেছে খেয়াল নেই। চন্দনের তখনও ঘোর কাটেনি। বসবার চটটার উপর শরীরটাকে হালকা হেলিয়ে দিয়ে তন্ময় দৃষ্টিতে সে সামনের দিকে চেয়ে আছে। সে তখনও আন্দাজ করতে পারেনি সাক্ষাৎ মৃত্যু তার পিছনে এসে হাজির হয়েছে। পাশের শ্যাওড়ার ঝোপ থেকে একটা কালো অবয়ব সাপেদের মতো সন্তর্পণে পা ফেলে তার দিকে এগিয়ে আসছে। চন্দনের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। জলের খুব কাছেই চট পেতে মাছ ধরার তোড়জোড় করেছিল তারা। কোনো কিছু বুঝে ওঠার আগেই কেউ প্রচণ্ড শক্তিতে চন্দনকে দিঘির জলে ঠেলে ফেলে দিল। গভীর কালীন শাহের আর ততোধিক কালো তার জল। চন্দন পিছনের দিকে তাকিয়ে একবার খেয়াল করল, দুটো লোমশ হাত তার দিকে এগিয়ে আসছে, আর জটার মতো চুলগুলো পাকানো একটি কালো মাথা জলের উপর ভেসে ভেসে তার দিকে এগিয়ে আসছে। এই যে সেই মূর্তিমান বিভীষিকা। চন্দনের গলার সমস্ত পেশিগুলো যেন অসাড় হয়ে গেছে। ওর মস্তিষ্ক চাইছে প্রাণপণে চিৎকার করে উঠতে, কিন্তু কিছুতেই পারছে না সে। হাত পাগুলোও যেন অসাড় হয়ে গেছে। আচমকাই বিচিত্র প্রাণীটা জলে ডুব দিল। চন্দন ভীত সন্ত্রস্ত চোখে চারপাশ দেখতে লাগলো। শান্ত। আচমকাই কে যেন তার পা ধরে তাকে গভীর জলে টেনে নিয়ে যেতে লাগলো। ওদের পাড়ার ক্লাবে রীতিমতো 4 বছর সাঁতার শিখেছে চন্দন, তাও এই অমানসিক শক্তির সঙ্গে সে কিছুতেই পেরে উঠছে না। সে ক্রমেই নিস্তেজ হয়ে পড়ছে। ঘোলা জলের ভিতর থেকে সে দেখতে পেল দুটি কালো হাত তার পা ধরে টানছে। এই স্বপ্নই তো সে কত দূরাত দেখেছে। তাকে কালীন শাহের পাতালপুরীতে নিয়ে যাওয়া না পর্যন্ত সে হাত থামবে না। হঠাৎই চন্দন দেখতে পেল তার পাশে দুটো চোখ জ্বলছে। ভয়ে স্তম্ভিত হয়ে গেল সে। প্রাণপণে লড়াই চালিয়ে যাচ্ছে। একটা বাচ্চার খিলখিল করা হাসি। হ্যাঁ, বাচ্চাই তো, কিন্তু এ কি করে সম্ভব? চন্দন কোনো কথা বলতে পারছে না। মনে হচ্ছে কালীন শাহের সমস্ত জলজ দানব তার দিকে ছুটে আসছে তাকে গিলে নিতে। জলের মধ্যে বিকট সব শব্দ। না, এভাবে হারলে চলবে না। প্রদীপ নিভে যাওয়ার আগে যেমন একবার দপ করে জ্বলে ওঠে, চন্দন একবার সর্বশক্তি দিয়ে চেষ্টা করল। পায়ে করে সজোরে এক লাথি মারল প্রাণীটার মুখ আন্দাজ করে। তারপরেই তার সাঁড়াশির মতো বাহু থেকে কোনো মতে চন্দন পাটা ছাড়িয়ে নিয়ে প্রাণপণে পাড়ের দিকে সাঁতরাতে লাগলো। পেছনে তখনও ধাওয়া করছে প্রাণীটা।
এদিকে অতনুর থেকে ওদের গোপন অভিসারের কথা জানতে পেরে অতনুর সাথে চন্দনের দাদুও এসে হাজির হয়েছে দিঘির পাড়ে। চন্দন ততক্ষণে পুকুর পাড়ে উঠে এসেছে, আর অতনু ও দাদু চন্দনের এমন অবস্থা দেখে ওর দিকে দৌড়ে আসছে। পুকুরের যেখানে চন্দন ডুবে যাচ্ছিল তার থেকে কিছুটা দূরে কচুরিপানার ঝোপের মধ্যে চোখ গেল চন্দনের। একটা কালো শরীর আস্তে আস্তে জল থেকে উঠে পাশের ঝোপের মধ্যে ঢুকে যাচ্ছে। সেই জীবটি একবার মাথা ঘুরিয়ে চন্দনের দিকে তাকালো। কি বিভৎস সে চাহনি, যেন প্রতিহিংসার আগুন ঝরে পড়ছে সে চাহনি থেকে। চন্দনের ভাবনা চিন্তা সব লোপ পেল। আস্তে আস্তে জ্ঞান হারালো সে। যখন জ্ঞান ফিরল সে নিজেকে আবিষ্কার করলো বাড়ির বিছানায়। ওর একদিকে বসে আছে পুচকি আর একদিকে অতনু। দাদু ওর মাথায় হাত বোলাচ্ছিলেন। তিনি এবার চন্দনের পাশে এসে বসলেন। দাদু ভাই, এখন শরীরটা ঠিক লাগছে? কথা বলার সামর্থ্য নেই চন্দনের। সে মাথা নেড়ে সম্মতি জানালো। দাদু চন্দনের হাতটা নিজের হাতে নিয়ে বলতে লাগলেন, অতনুর কাছে সব শোনার পরই আমি আর তিল মাত্র দেরি করিনি। যদি আর একটু দেরি হয়ে যেত তাহলে কি যে হতো। এই বলে দাদু চুপ করল। আর না দাদু ভাই, তুমি কাল সকালেই কলকাতা ফিরে যাচ্ছ। আমি কিছুতেই আর রিস্ক নিতে পারবো না। এখনই পঞ্চাননের সাথে কথা বলে সবকিছু ঠিকঠাক করছি। চন্দনের মনে হাজারটা প্রশ্ন ভিড় করে আসছে। সে জিজ্ঞাসা করল, তুমি আমার থেকে কি লুকোচ্ছ দাদু? আর ওই প্রাণীটাই বা কি ছিল? কথাগুলো শুনে এক মুহূর্তের জন্য যেন দাদুর মুখে নেমে এলো অন্ধকার। আমার পাপ দাদু ভাই, আমার পাপ। অনেক হারিয়েছি আমি। আমার এই পাপের জন্য তুমি আমার বংশের একমাত্র প্রদীপ দাদু ভাই, একমাত্র প্রদীপ। তোমাকে আমি হারাতে পারবো না। তারপর আর কোনো কথা বললেন না তিনি। সোজা ঘর থেকে বেরিয়ে গেলেন। পাশে বসে অপু হাপুস নয়নে কাঁদছে। তোমার যদি কিছু হয়ে যেত চন্দন দা, আমার কি হতো? বারে, ভালোই তো হতো। তোর সাথে ঝগড়া করতাম না তাহলে, আর তোকে আর জ্বালাতে পারতাম না। অপু তার ছোট ছোট হাতগুলি নিয়ে চন্দনের মুখ চেপে ধরল। হ্যাঁ রে পুচকি, যা হলো এরপর আর দাদু আমায় এখানে রাখবে না। অপু ওর মাথাটা চন্দনের বুকে গুজে দিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। ওর উষ্ণ চোখের জল চন্দনের চামড়ার আস্তরণ ভেদ করে হৃদয়কে ভিজিয়ে দিচ্ছে। পাশে অতনু বসে। আজকের ঘটনাটি সারা জীবন তাকে কুড়ে কুড়ে খাবে। চন্দন অতনুর মাথায় হাত বুলিয়ে বলল, অতনু ভাই, মন খারাপ করিস না। যা হয়েছে তাতে তোর কোনো দোষ নেই। আমি আবার ঠিক ফিরে আসব। ততদিন দাদু আর পুচকির সব দায়িত্ব কিন্তু তোর। অতনু ঘাড় নেড়ে সম্মতি জানায়। পরের দিন ভোরের ট্রেনেই চন্দনের ফেরার ব্যবস্থা হয়ে গিয়েছিল। পঞ্চানন আর দাদু তাকে স্টেশনে ছাড়তে এসেছে। যাবার সময় সবারই মন খারাপ। দাদু বলল, দাদু ভাই, আমি হয়তো আর বেশি দিন থাকবো না, কিন্তু তোমায় একটা কথা বলে যেতে চাই। এই মাধবপুরে আর কখনো পা রেখো না, কখনো না। এ আমি দিব্যি দিলাম, নইলে কিন্তু ঘোর অমঙ্গল নেমে আসবে। আমার কথাটা মনে থাকে যেন। ট্রেনের হুইসেল বেজে উঠল। ধীরে ধীরে গতি নিয়েছে। সকাল থেকেই আজ আকাশের মুখ ভার। বৃষ্টির ঝাপটা তাই হাওয়ার গতির সাথে মুখে লাগছে। দূরে আস্তে আস্তে ঝাপসা হতে হতে মিলিয়ে যাচ্ছে দাদুর মুখটা। চন্দন মনে মনে ভাবতে লাগলো সেদিন রাতের মন্দিরের ঘটনাটা। কি ছিল ওই অদ্ভুত জীবটা? ওর কথা শুনেই বা দাদুর মুখটা অমন হয়ে গেল কেন? কেনই বা দাদু ওকে এত করে মানা করেছে এখানে আসতে? না,
এ রহস্যের কিনারা তাকে করতেই হবে। তাকে আবার ফিরতেই হবে এই মাধবপুর গ্রামে। ফিরতে হবে পুচকির জন্য, অতনুর জন্য, দাদুর জন্য, আর দাদুর গোপন রাখা সেই রহস্যের জন্য। যে রহস্য পরিবারের অমঙ্গল নামিয়ে আনতে পারে, তাকে তো জানতেই হবে সেটা কি। আর সে মানবে না। হঠাৎ একটা মেঘের গর্জন। ট্রেন এখন আপন গতিতে নিজের গন্তব্যের পথে।